তুমি যদি কনফিডেন্ট হও, তোমার প্রোডাক্ট যাই হোক না কেন, কাস্টমার কিন্তু তোমার থেকে কিনবে। সেলসের মানুষ কমনলি বলে বকা না দিলে কাজ করে না। আই নেভার শাউটেড উইথ এনি অফ মাই কলিগস ইন মাই সেলস ক্যারিয়ার। আপনি কিন্তু অন ক্যামেরা বলছেন। অন ক্যামেরা বলছি, কেউ বলতে পারবে না, কেউ ক্লেম করতে পারবে না আমার সাথে। নাম্বার ওয়ান কোম্পানি থাকার চ্যালেঞ্জ হচ্ছে লিডারশিপ ধরে রাখা। রূপপুর পারমাণবিক কেন্দ্র ইজ বিল্ড বাই অমুক অমুক অমুক। এক ছটাক স্টিলও বিএসআরএম ছাড়া ব্যবহার হয় নাই মূল প্রোডাক্টে। There is a very big difference between contribution করার মাইন্ডসেট আর পারফর্ম করার মাইন্ডসেট। কেউ অ্যাপেক্সের জুতা কিনে, কেউ ফুটপাতের জুতাও কিনে। অনেক ভালো কোম্পানির প্রোডাক্টও আনসোল্ড থেকে যায়। 11 বছরে 8টা প্রমোশন পাইছেন, কিভাবে সম্ভব হলো? আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে দেখছেন আমাদের সেলস পডকাস্ট। আজকের পডকাস্টটা খুবই অসাধারণ। কেন? বাংলাদেশের স্টিল ইন্ডাস্ট্রির যারা বাংলাদেশের সবচাইতে টপে আছে, বিএসআরএম স্টিল বিক্রি করতে গিয়ে না অনেক সেলসের মানুষরা খুব সাফার করেন। ইভেন অনেক সেলসের লিডার্সরা আছেন, তারা খুব স্ট্রাগল করেন। নট অনলি দ্যাট, অনেক মানুষকে ক্রেডিট দিয়ে ডিলারের পিছনে দৌড়াতে একাকার। এই ওভারঅল ব্যাপারগুলোতে কিভাবে বিএসআরএম স্টিল খুব ভালো করছেন, আজকে এই কোম্পানির যিনি হেড অফ সেলস, আমার একজন অত্যন্ত পছন্দের মানুষ, মানে খুবই ডাইনামিক লোক থাকে না, একটু আলাদা করে পছন্দ করে, রিয়েলি অনেক আগে থেকেই মেহেদি ভাইকে আমি খুব পছন্দ করি। আমাদের সাথে আছেন জনাব মেহেদি হাসান চৌধুরী। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম ইফতি ভাই, ধন্যবাদ আপনাকে আপনার অনুষ্ঠানে আমাকে স্বাগত জানানোর জন্য। Thank you, এবং সাথে মেহেদী ভাই। সাথে আপনার যারা দর্শক আছেন তাদেরকে শুভেচ্ছা এবং সালাম। থ্যাংক ইউ মেহেদি ভাই, আমরা খুবই কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন আপনার এত ব্যস্ততার মাঝেও। সো প্রিয় দর্শক, আমরা আপনাকে একটু বলতে চাই, মেহেদি ভাইয়ের ক্যারিয়ারটা শুরু হয়েছিল একবারে সলিড সেলসের অফিসার থেকে। উনি ফার্স্ট জয়েন করেছিলেন জিএমজি এয়ারলাইন্সে। সেখান থেকে উনি জয়েন করেন সিটি সেল থেকে পরবর্তীতে বাংলা লিঙ্কের লম্বা একটা সময়। বাই দ্য ওয়ে, বাংলা লিঙ্কে উনি 11 বছরে 8টা প্রমোশন পান। 8টা প্রমোশন 11 বছরে, ভাবা যায়? রাইট। সো এই যে 8টা প্রমোশন কীভাবে পেলেন আমরা জানবো। অ্যাট দ্য সেম টাইম উনি পরবর্তীতে যখন বিএসআরএম স্টিলে ঢোকেন, সেখানে উনি মাত্র 2 বছরেই হেড অফ সেলস হন। এবং আমরা এই গল্পগুলো আজকে শুনবো আমাদের সম্মানিত অতিথি জনাব মেহেদি হাসান চৌধুরীর কাছ থেকে। মেহেদি ভাই, প্রথম প্রশ্ন যদি করতে চাই আপনাকে, জিএমজি এয়ারলাইন্সের ফার্স্ট সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার হিসেবে আপনি জয়েন করেছেন। সো সেইখানে জয়েন করার প্রথম জব, কোনো স্পেশাল গল্প যেটা আপনাকে এখনও হয়তো বা মনে রাখতে হেল্প করছে সেলস জবটাকে, এরকম কোনো গল্প শেয়ার করবেন কিনা? আচ্ছা, প্রথমত আমি ম্যান অফ চট্টগ্রাম। ওকে। আমি তখন গ্র্যাজুয়েশন শেষ করে আপনার বিভিন্ন কোম্পানিতে ট্রাই করছিলাম। আর বাই দিস টাইম একটা ল্যাঙ্গুয়েজ সেন্টারে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছিলাম। কিছু কাজের অভিজ্ঞতা ওখান থেকে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে। আর আমার আব্বা আমাকে তখন একটা কম্পিউটার কিনে দিয়েছেন। ওই সময় অনেক আগের কথা বলছি, এটা ব্যাক ইন 97, 98-এর কথা বলছি। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সিভিডি পাঠাতাম, ম্যানুয়ালি পাঠাতাম। তখন তার ইমেল টিমেল খুব বেশি ছিল না, আমরা ম্যানুয়ালি পাঠাতাম। একদিন একটা কল পাই যে আপনি একটা ইন্টারভিউ আছে আপনার, যে আসলাম, ইন্টারভিউ দিলাম। দেখি আমাকে বলছে যে আপনি একটা কাজ করেন, আপনি ঢাকা অফিসে আমাদের যান। ফার্স্ট আমার তখন ফ্লাইটে চড়ার অভিজ্ঞতা, মানে জিএমজি এয়ারলাইন্সে যেহেতু আমার জবটা ফাইনাল ইন্টারভিউ ঢাকা হবে, ওনারা আমাকে ওখান থেকে ঢাকায় নিয়ে আসলো ওনাদের ফ্লাইটে। ফার্স্ট ফ্লাইটে চড়ার অভিজ্ঞতা কিন্তু এটা আমার লাইফের ফার্স্ট অভিজ্ঞতা। মানে আপনি ইন্টারভিউ দিতে আসছেন প্লেনে করে? তো এটা আমার খুব একটা ভালো স্মৃতি বলা যায়। এবং কেন এটা ভালো স্মৃতি সেটা বলছি, দেখবেন আপনি অনেকে ওই ককপিট যেটা আছে, মানে দুই প্যারেডের মাঝখানে বসেও অনেকে যখন তাদের বিমানের কোনো কর্মকর্তা বা ফ্লাইটে কোনো সিট নেয়, তো অনেক সময় যায়। আমার খুব একটা ভালো সৌভাগ্য হয়েছিল, ওই সময় বিমানটা মোটামুটি ফুলই ছিল, তো আমাকে ককপিটে করে ঢাকায় আনছে। আমি পুরো আকাশ দেখতে আসছিলাম। এটা খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল আমার জন্য আসলে। তো যাই হোক, আসলে যেহেতু আমি সেলস অ্যান্ড ট্রাফিকে কাজ করেছি, তার আগে ওনারা যখন জবে আমাকে দিচ্ছেন, তার আগে 1 মাস টানা আমাকে ইনহাউস ট্রেনিং করিয়েছেন। ঢাকা ওনাদের একটা রেস্ট হাউসের মতো ছিল তখন, ওখানে রেখে 1 মাস এমনভাবে ট্রেন আপ করেছে
যে এখানে যে কেউ আসলে মনে হয় সে কিন্তু তার পুরো বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে। এতে একটা লং টার্ম একটা ট্রেনিং করেছে ১ বছর ১ মাস যাবত। তো আমি এই ট্রেনিং করেই পরে ওখানে জয়েন করি, চট্টগ্রাম এয়ারপোর্টে জয়েন করি তখন আমি। আমার কাজ কয়েকটার মধ্যে একটা ছিল ধরেন কাস্টমারকে সার্ভ করা, এখন প্লাস ফ্লাইট আসলে অ্যাটেন্ড করা, প্লাস কর্পোরেট সেলসের জন্য আবার যখন ফ্লাইটের থাকে তো একটা দুটো ফ্লাইট অপারেট হতো, আর বাকি সময়টা ফ্রি ছিলাম আমরা। তারপরে গিয়ে কর্পোরেট সেলসগুলো করতাম, যে ইনস্টিটিউশনাল সেলসগুলো করার জন্য বেরোতাম আমরা। তো একদিন খুব রাশ, মানে এয়ারপোর্টে আমাদের একটা ফ্লাইটে একেবারে কোনো সিটই নাই, একটা সিটও নাই। ওকে। এখন এক ভদ্রলোক এসছেন, সম্ভবত উনি সিএপি লেভেলের হবে, আর্মস্ট্রং সাথে আছে ওনার, ও আচ্ছা। আর্মস্ট্রং সাথে আছে, এবং উনি যাবেই এটাতে, কোনোভাবেই ওনাকে ম্যানেজ করা যাচ্ছিল না। অনেকভাবে বলছেন যে আর্মস্ট্রং মানে বারবার উনি টেকনিক্যালি শো করার চেষ্টা করছিল আর কি। তো আমি তখন একেবারে নবীন, একদম নবিশ বলা যায়, মাত্র জয়েন করেছি। বাট একটা জিনিস হয়েছে যে আমি আহ, যে কোনো সিচুয়েশনে খুব মাথা ঠান্ডা রাখি, আবার এটা আমি পারি, এখন পর্যন্ত আমি এটা করেছি। তো আহ, একটা সময় লাকিলি, মানে আমরা দিতে পারছিলাম না, লাকিলি একজন নোশো হয়, মানে নোশো মানে হচ্ছে মানে আসে নাই আর কি টাইমলি। তো ওই ভদ্রলোককে আমরা শেষ পর্যন্ত পাঠাতে পেরেছিলাম। আমি জানি না যদি না পাঠাতে পারতাম কী হতো আর কি। এই অভিজ্ঞতাটা আমার এখনও মনে আছে আর কি। আর এই সময় আবার যিনি আমার বস ছিলেন, মানে ওখানকার, তখন উনি একবার কোনো একটা কাজে একটা বকা দিয়েছিলেন আমাকে। আমার খুব মন খারাপ হয়েছিল, কিন্তু আমি এখন ওনাকে খুব রেসপেক্ট করি, জানেন, এখনই ওনার সাথে এখনও যোগাযোগ আছে। উনি অবশ্যই যেই জন্য বকা দিয়েছেন এর জন্য আমার একটা ভুল ছিল। তখন তো নতুন নতুন যারা জব করে মাত্র ঢুকে, তাদের হয়তো অনেক দেখবেন আপনার কোনো এই ধরনের কোনো অভিজ্ঞতা আগে থেকে থাকে না, আমারও ছিল না। তা নতুন নতুন ভুল হতেই পারে, কিন্তু আমি মাথায় নিতে পারতেছিলাম না যে আমাকে কেউ বকা দিচ্ছে, এটা একটা নেয়ার মতো না আর কি। তা মনে মনে অনেক রাগ হয়েছিল, ওনাকে কিছু বলিনি। পরবর্তীতে ওনার সাথে বেশ ভালো রিলেশন হয়েছে, এখনও ওনার সাথে আমার কন্টিনিউশন আছে। এটা এটা একটা স্মৃতি রয়ে গেছে আমার। মেহেদী ভাই, থ্যাংক ইউ সো মাচ। তার মানে জেএমজি এয়ারলাইন্সে আপনি খুব ভালো মনে রাখার মতো ২টা বিষয় আমার কাছে মনে হয়েছে। নাম্বার 1, ৩টা বিষয় ইনফ্যাক্ট। একটা হচ্ছে আপনার ককপিটে চড়ে ঢাকায় যাওয়া। সেকেন্ড ওয়ান হচ্ছে আপনার ১ মাসের সেকেন্ড হচ্ছে আপনার ১ মাসের ট্রেনিং। এবং থার্ড ওয়ান হচ্ছে যে আপনার একজন খুবই টাফ কাস্টমারকে সার্ভ করার সার্ভ করার এক্সপেরিয়েন্স। এক্সপিরিয়েন্স। ফ্যান্টাস্টিক। সো আমরা সেখান থেকে দেখলাম যে আপনি পরবর্তীতে জয়েন করলেন সিটিসেলে। জি। সিটিসেলে আপনি সেলস এক্সিকিউটিভ হিসেবে জয়েন জি। করলেন। এখানে আসলে কি বিক্রি করতেন? আচ্ছা, এইখানে আসলে প্রথমত আপনি জানেন যে ওই সময়টার যেই মার্কেট ছিল, তখন তো আসলে সবাই আইদার ব্যাংক জব অথবা টেলিকম জব, মানে একটা ইয়াং জেনারেশনের কাছে এটা একটা বিশাল ব্যাপার ছিল। ক্রেজ ছিল। হ্যাঁ, ক্রেজ ছিল ডেফিনেটলি যে ক্রেজ টেলিকম ছিল। জব করবো, না হলে আমি এই জব করব। তো আমার যখন আমি জেএমজি এয়ারলাইন্সে ছিলাম, তখন এর মধ্যে আমার কিছু, এই যে ইয়াং ওয়ান নাম শুনে চিটাগাং, হ্যাঁ, রাইট, ওখানে একটা জব হয়েছিল ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার। রাইট। ভালো পজিশন ছিল এটাতে, আমি পরবর্তীতে আর একটা, কিন্তু মানে টেলিকমগুলো কিন্তু একটু হাই পে করতো, আপনি জানেন ওই সময় একটা ডেফিনেটলি। হাই পে করতো। তো আমি সিডিসেলে জয়েন করি, আর ওই এবং সময় তো সিটিসেল একটা মানে অন্যরকম ক্রেজ। অন্যরকম ছিল, অন্যরকম ক্রেড ছিল, ডেফিনেটলি। অন্যরকম ক্রেড ছিল। তো ওখানে আসলে প্রথমত সিম, এয়ার টাইম, তখন এয়ার টাইম বলতো, যেটা আমরা এখন টক টাইম বলতেছি, এয়ার টাইম বলতেছে। আর তখন ওই যে ইন্টারনেটের ওই বিষয়গুলো তখনও এতটুকু আসে নাই, এটা অনেক পরে আসছে। তখন এখানে ভ্যালুডের সার্ভিস কিছু ছিল, ডিলার ম্যানেজমেন্ট, এই টোটাল কাজগুলো এগুলোই ছিল মূলত আমরা। তবে আমার একটা একটা স্মৃতি ওখানে আছে। আমার যিনি লাইন ম্যানেজার ছিলেন, উনি একটু স্ট্রাগল করতেছিলেন যে টিমে যারা ছিলেন তারা হয়তো ওনাকে খুব বেশি সাপোর্ট দিতে পারতেছিলেন না কোনো একটা বিষয়, একটা এতে। তো আমি একটা কাজ করেছিলাম যে ওনার আহ, একটা প্রসেস ফ্লো ডেভেলপ করে দিয়েছিলাম ওই ওই সময়টাতে, এবং উনি খুব অ্যাপ্রিসিয়েট করলেন আমাকে, এবং ওই প্রসেস ফ্লোটার মাধ্যমে আমাদের মানে বেশ কিছু জায়গায় ইমপ্রুভমেন্ট আনা গেছে। তখন উনি আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেন এটাতে। তো তখন থেকে আমার মধ্যে একটা স্পিড আসছে যে আমি যাই করি না কেন, যে আমার দায়িত্বের বাইরে, মানে আমাকে যেটা জব রেসপন্সিবিলিটি অ্যাসাইন করা হয়েছে, এটার বাইরে কিছু করার সুযোগ যদি পাওয়া যায় আমি করব সবসময়। এবং পরবর্তীতে কিন্তু আমি এখন পর্যন্ত কিন্তু আমি এই কাজটাই করি, মানে আমি সবসময় চেষ্টা করি একটু ডিফারেন্ট কিছু করার জন্য। এটা করার পরে কি আপনার কোনো মানে ওখান থেকে উপকার পাইছিলেন এরকম কিছু? হ্যাঁ, ডেফিনেটলি আমি এটা করার তো আমার তো একটা অটোমেটিক লিডারশিপ গ্রো করছে। ওকে। খেয়াল করে দেখেন বাকিদের সবার মধ্যে থেকে কিন্তু আমার মানে
রেপুটেশন অনেক মানে হাই হয়ে গেছে, সবার রাইট, চোখে একটু অন্যরকম লাগছিল। যে কোনো মিটিং টিনিং হলে তখন আমাকে একটু এক্সাম্পল দিত, সবার রাইট, সামনে নিয়ে আসতো। রাইট। তো এটা কিন্তু একটু এনজয় করতাম তখন, কারণ ইয়াং এজ ছিল, তখন একটু আলাদা করে রিকগনাইজ করলে কেউ ভালো তো লাগবেই, তাই না? ডেফিনেটলি, ডেফিনেটলি। তাহলে মেহেদী ভাই, এখানে আমি একটা মেসেজ দর্শকদেরকে দিতে চাই। একটা না, আসলে ২ টা মেসেজ দিতে চাই। নাম্বার 1 হচ্ছে, আপনি যখন জিএমজিতে ছিলেন, তখন কিন্তু আপনি হালকা বকা খাইছেন। খাওয়ার পরেও কিন্তু পজিটিভলি নিয়ে ওইখানে কাজ করেছেন এবং সেই বসকে স্টিল আপনি মনে করছেন। অফকোর্স। নাম্বার 1, তার মানে এখানে একটা কুল থাকা, একটু ১ম জার্নিতে কিছুটা হলেও একটু বকা আসতে পারে, সেখানে যেন মাথা ঠান্ডা রাখি আমরা সবাই। সেকেন্ড ওয়ান, আপনি মাত্র একটা মেসেজ দিলেন যেটা আমার কাছে মনে হয়েছে খুব, খুব ভাইটাল। বর্তমান প্রজন্ম এই জিনিসটা খুব মিসিং। বলে যে এটা আমার কাজ না। আমি এরকম অসংখ্যবার পাই যে ইটস নট মাই জব। ডু ইউ নো হু আই অ্যাম অর হু অ্যাম আই? ওকে। সো রিসেন্টলি একটা, আপনাকে এটার সঙ্গে কানেক্ট করে বলি। রিসেন্টলি আমরা আমাদের খুব বড় একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছি। সো সেখানে একজনকে অ্যাঙ্করিংয়ে দেওয়া হলো। তো হঠাৎ করে আমাদের ব্যাক এন্ডে একটু সাপোর্ট প্রয়োজন। ল্যাপটপ রান করতে গিয়ে, কারণ আমরা ওই সময় মেন্টিমিটার রান করছি। সো ইনস্ট্যান্ট রান দরকার। তো যিনি অ্যাঙ্কর, তার ওই সময় কোনো কাজ নেই, কারণ পারফর্মার পারফর্ম করছে এবং সেখানে আরও আধা ঘন্টা লেগে যাবে। তো অ্যাঙ্করকে বলা হলো যে ভাই, এই টাইমটাতে আপনি একটু দেখেন তো, কারণ আমি ওই জায়গাটা সামাল দিয়ে আসি, নাহলে বিপদে পড়ে যাব। তো সে বলে যে, ডু ইউ নো হু অ্যাম আই? আমি আজকের অ্যাঙ্কর, দিস ইজ নট মাই জব। মাই গুডনেস। সো কমনলি বলে থাকে। বাট আপনি যে জায়গাটাকে ফোকাস করলেন, যে একজন মানুষ তার নির্ধারিত কাজের বাইরেও যদি কাজ করে, তার মধ্যে আলাদা একটা লিডারশিপ গ্রো করে, সবার সামনে তার একটা পরিচিতি তৈরি হয় এবং সে অনেকগুলো কাজ শিখে, তার গ্রো হওয়ার সুযোগটা অনেক অনেক গুণ বেড়ে যায়। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন, আপনিও আপনার নির্ধারিত কাজ ছাড়াও যদি কখনো কোনো কাজের অ্যাসাইনমেন্ট আসে, ডেফিনেটলি এটাকে খুব হাসি মুখে এবং আপনার ক্যারিয়ারের জন্য আপনি এটাকে নিয়ে মুভ করবেন, রাইট? মেহেদী ভাই, থ্যাংক ইউ। আমরা চলে যাই তার পরের পার্টটাতে। আপনি এরপরে জয়েন করলেন বাংলা লিংকে, লম্বা একটা সময়, এবং এখানে আপনি 11 বছরে 8টা প্রমোশন পাইছেন। হিউজ। কিভাবে সম্ভব হলো? আমি যখন বাংলালিংকে যখন জয়েন করি, তখন বাংলালিংকের ফার্স্ট 18 জনের একটা টিম জয়েন করে ওখানে। তখন বাংলালিংকে আগে সেবা ছিল, টেলিকমের নাম রাইট, শুনেছেন রাইট, আপনি। সেবা। সেবা থেকে বাংলালিংক হয়। ওই বাংলালিংকেরই ডিরেক্ট স্টাফ হয়ে আমি জয়েন করি ওখানে। ধরেন 18 জনের মধ্যে আমি একজন ছিলাম, এবং যারা জয়েন করেছে অনেকেই জয়েন করেছে, তার মধ্যে আমার কিছুটা এক্সপিরিয়েন্স ছিল, যেহেতু আমি আগে সিটিসেলে কাজ করেছি, বাকিটা অন্যান্য ফিল্ড থেকে আসছে এখানে। তো আমি যখন জয়েন করি তখন একেবারেই তো এলোমেলো, আসলে নতুন মাত্র এসছে। প্রোডাক্ট লঞ্চিং টাইম হচ্ছে ডিসেম্বরের দিকে প্রোডাক্ট লঞ্চ করছে তারা, ডিসেম্বর পরেই লঞ্চ করছে। আমি ডিসেম্বরের 2004-এ জয়েন করি ওখানে বাংলালিংকে। তখন তাদের ফ্রন্টে যে কাস্টমার সার্ভিসের একটা ইয়ে ছিল, ওখানে কিছু প্রসেস ডেভেলপমেন্ট, একদম ওখানকার যিনি তখনকার তৎকালীন যিনি সেন্টার ম্যানেজার ছিলেন, উনি কিছু স্ট্রাগল করতেছিলেন। আমি কিন্তু ব্যাক এন্ডে বসে বসে এই কাজগুলো করতাম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তখন আপনি জানেন যে বাংলা মাত্র সিম ছাড়ছে, সেট ছাড়ছে, ওই যে 1500 টাকার টক টাইম দিয়ে ফ্রি হ্যান্ডসেট দিয়েছিল, আপনার যদি মনে করতে পারেন। রাইট, তখন রাইট, একটা রাইট। হিউজ একটা বিক্রয় ছিল। কাট অবস্থা তখন, সবার হাতে তখন ফোন চলে যায়, অ্যাফোর্ডেবল একটা অবস্থা আর কি বাংলাদেশের। তখন লাইন ধরে মানুষজন যারা এফোর্ড করতে পারতো না, তারাও কিন্তু সিম কিনতেছিল তখন। তখন এত প্রেশার, মানে কার কি জব রেসপন্সিবিলিটি সেটার বাইরে কিন্তু রাত জেগে অনেক কাজ করতে হয়েছে। মানে শুরুর দিকে যে লঞ্চিং টিমে যাওয়া হয় আর কি, ওখানে আমরা যারা যেহেতু খুব তখন আসলে এইজেটও না, একেবারে ইয়াং বয়সে সবাই ছিলাম, এবং সবাই কিন্তু খুব পরিশ্রম করেছে। তো এইখানে আমি যখন এই প্রথম ধাপটা একটু পেরোলাম, তখন আমি যেটা করতাম, বাসায় তো আমার আগেই বলেছি একটা আব্বা কম্পিউটার কিনে দিয়েছিল, কম্পিউটার তো বাসায় আছে। তখন রোমিং একটা সিম বের হচ্ছে নতুন, তখন রোমিং সিম, মানে বাংলালিংকের সিমটা নিয়ে আপনি দেশের বাইরে যাবেন, কিন্তু কল যাবে কথা আপনার। কল যাবে, কল করতেও করতে পারবেন আপনি পারবেন। রোমিং। তো এইটা নিয়ে একটা আমি ব্যক্তিগতভাবে একটা স্টাডি করি, অনেকটা বলতে পারেন
থিসিস পেপারের মতো, বা ধরেন অনেকটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার মতো আর কি। এখন যারা ইউনিভার্সিটিতে পড়ে অ্যাসাইনমেন্ট জমা দেন এরকম। তো আমি যখন অ্যাসাইনমেন্টটা জমা দিই, তখনকার ওই সময়টাতে একজন ডিরেক্টর ছিলেন, দ্য লেডি ডিরেক্টর, শি ইজ ফ্রম পাকিস্তান। ওই সময়টাতে শি ওয়াজ সো অ্যামেজড, এবং উনি সবাইকে ইমেল দিয়েছেন আমাকে অ্যাপ্রিসিয়েট করে। মাই গুডনেস। স্ট্রাগল করতেছিলাম তখন। আমার যিনি লাইন ম্যানেজার ছিলেন, শি ওয়াজ অলসো লেডি দ্যাট টাইম, ওকে। বাট উনি সামহাও আমাকে একটু কম পছন্দ করতেন। হয় না এরকম? হ্যাঁ, কর্পোরেট আপনি definitely. জানেন যে একটু Common কাউকে thing. একটু বেশি পছন্দ থাকে, Right. কাউকে কম পছন্দ করা থাকে। বাট আমি যখন এটা দিয়েছি, তখন আমার কিন্তু রেপুটেশন অনেক হাই হয়ে গেছে অটোমেটিক্যালি, একদম টপ লেভেল পর্যন্ত আমাকে চিনে গেছে। তো যখন প্রমোশনের টাইমগুলো আসে, আমাকে ইগনোর করার সুযোগ পাচ্ছিল না কোনোভাবে। ওকে। অলরেডি কিন্তু আমার উনার লাইন ম্যানেজার, তার লাইন ম্যানেজার সবাই আমার সম্বন্ধে জানে। তো উনার যারা পছন্দের লোকজন আছে তাদেরকে হয়তো উনি দিচ্ছে, কিন্তু আমাকে বাদ দেওয়ার কোনো সুযোগ পাচ্ছে না। এই যে স্টার্ট হলো একটার পর একটা, আমি একটার পর একটা কন্ট্রিবিউট করতে শুরু করলাম বাঙালিকে। পরবর্তীতে এটা একটা আমি আপনাকে বলেছি রোমিং সিমে একটা কন্ট্রিবিউট করেছি। আরেকটা জায়গায় কন্ট্রিবিউট করেছিলাম তখন, ভ্যালুয়েটেড সার্ভিস সেবা যখন মানে ফ্রন্ট ডেস্কের ছেলেরা দিচ্ছিল, তখন আসলে আজকের মতো এত গুছানো অ্যাপস বা এরকম কোনো সিস্টেম না। ছিল না আসলে। তখন আমি যেটা করলাম, আমি মোটামুটি এক্সেল, ওয়ার্ড এগুলো আমি মোটামুটি নিজে নিজেই শিখছি। আমি কোথাও যাইনি, সব নিজে নিজে বসে বসে শিখছি ঘরের মধ্যে। তো ওই এক্সেলে আমি প্রত্যেকটা শিটে শিটে এক একটা সার্ভিসকে নিয়ে আমি ডিটেলস করে দিয়েছিলাম, যাতে ছেলেগুলো ক্লিক করলে যখন পেয়ে যায় যে এই সার্ভিসটা জানতে চাচ্ছে কাস্টমার, কোনো তার মেমোরিতে না থাকে, ওখানে দেখে যাতে বলে দিতে পারে। তো পরবর্তীতে এইখান থেকে কিন্তু একটা পোর্টাল ডেভেলপড হয়। তো এটা আমার একটা কন্ট্রিবিউশন ছিল বলে আমি বিশ্বাস করি, এখন পর্যন্ত এটা ফ্রন্ট ডেস্কে এটা আছে। তো এই যে ছোট ছোট কন্ট্রিবিউশন, কিন্তু এটা আসলে ইম্প্যাক্ট অনেক আছে বড়। আমাকে, এবং পরিচিতি দিয়েছে, বেশ পরিচিতি দিয়েছে। মেধি ভাই, তাহলে এখানে আপনি যে জিনিসটা আমি পিক করতে চাই, যে আপনার 11 বছর 8টা প্রমোশনের পিছনে অন্যতম একটা ব্যাপার ছিল যে আপনি অলওয়েজ কন্ট্রিবিউটরি ছিলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে অলওয়েজ আপনার মধ্যে একটা ক্ষুধা থাকতো যে ওকে, আমি যেহেতু বাংলা লিঙ্কে জব করছি, আমার কন্ট্রিবিউশনের জায়গাটা কোথায়। এক্স্যাক্টলি। আমরা যে জায়গাটা খুব মিসিং পাই কর্পোরেট জব যারা করি, তাদের ক্ষেত্রে হচ্ছে যে সে 9টা 5টা কীভাবে 5টা বাজবে ওই জন্য চিন্তায় থাকে। কন্ট্রিবিউশনের যে জায়গাটা না থেকে, বরং তার উপরে যে অ্যাসাইন্ড হয়েছে ওইটুকু কোনো রকম সে পারফর্ম করার চেষ্টা করে। দ্যার ইজ আ ভেরি বিগ ডিফারেন্স বিটুইন কন্ট্রিবিউশন করার মাইন্ডসেট আর পারফর্ম করার মাইন্ডসেট। কারণ আপনি যখন কন্ট্রিবিউট করবেন তখন কিন্তু আপনি পারফরমেন্স থেকে আরও অনেক বেশি কিছুতে যাবেন, এটি বাস্তবতা। তো সেই কাজটা আপনি করেছিলেন, এবং সেখানে আপনার ইমিডিয়েট লাইন ম্যানেজার কিছুটা হলেও আপনার প্রতি ইয়ে থাকার পরেও সে কিন্তু আপনাকে বাধ্য হয়েছে প্রমোট করতে, কিছু করার ছিল না। কিছু করার ছিল না, রাইট, কারণ সবাই জেনে গেছে। জেনে গেছে। সো এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই। দেখেন, আমরা যারা জব করি তাদের ক্ষেত্রে অলওয়েজ কোম্পানির প্রতি কন্ট্রিবিউশনের ব্যাপারটা আমি বলবো না, আমি বলতে চাই আপনি নিজের মার্কেট ভ্যালু বাড়ানোর জন্য কন্ট্রিবিউট করা। বিকজ আপনি ওয়ান্স কোনো একটা কাজে যদি কন্ট্রিবিউট করে ফেলেন, ওই সেগমেন্টের অনেক কোম্পানি কিন্তু এটা দেখে বা জানে। কারণ প্রত্যেকের সাথে একটা লাইন আছে আর কি, একটা কোনো না কোনো লিঙ্ক আছে। তো সেই জায়গাটা থেকে আপনি কিন্তু নিজে গ্রো করছেন অনেক বেশি। আলটিমেটলি সেই জায়গাটা থেকে আপনি বড় হতে হেল্প হবে আপনার অনেক বেশি। তা না হলে যে একটা বিগ কোম্পানির টপ পজিশনে আসা মানে শুধু নর্মাল জব করে হবে না, একটু বিয়ন্ড এর এক্সপেকটেশন ডেফিনেটলি, অর কমফোর্ট জোনের বাইরে গিয়ে কিছু কাজ করতে হবে। রাইট মেধি ভাই? ডেফিনেটলি। মেধি ভাই, আপনার এই যে 11 বছর 8টা প্রমোশনে আপনি যেটা বলছেন যে ভ্যালুয়েড সার্ভিস, তারপরে আপনার রোমিংয়ে আপনি কন্ট্রিবিউট করেছেন, 8টা প্রমোশন, তারপরে না আমার কাছে বেশি মনে হয় ফাস্টার হয়ে গেছে। ফাস্টার হয়ে গেছে। না, আসলে এটাকে আমরা বলি পারফরমেন্স কালচার। ওকে। আপনি যখন যেই ছেলেটা ডিজার্ভ করে, তাকে যদি আপনি জায়গা মতো পৌঁছে দেন, সে Right. কিন্তু আরও বেশি কাজ করবে। কন্ট্রিবিউট করবে। রাইট। আর রং লোককে যদি আপনি প্রমোট করতে থাকেন, এটা আপনাকে লাইবিলিটি বাড়াবে শুধু। তো বর্তমান সময়ে আপনি কি দেখেন, কর্পোরেট কালচারটা কি আসলে রাইট লোককে প্রমোট করছে, অর মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা দেখছি যে আসলে কাছের মানুষ পলিটিক্সের কারণে রং লোকগুলো উপরে উঠতেছে? এটা আসলে প্রথমত প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভ্যারি করে, ডেফিনেটলি। এটা একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে, হ্যাঁ, এটা প্রত্যেক প্রতিষ্ঠানে কম বেশি আছে, কোথাও একটু বেশি আছে, কোথাও কম আছে।
অনেক সময় রং লোকও কিন্তু প্রমোটেড হয়। আবার অনেক সময় একবার খুব মানে তার এক্সপার্টিস আছে, দখল আছে ভালো, পারফরমেন্স আছে, তারপরেও কোনো না কোনোভাবে হয়তো তার হচ্ছে না। এটা কিন্তু সমাজে বা আমাদের কর্পোরেট লাইফে দেখবেন আপনি এটা। অ্যাভেলেবেল আছে। কিন্তু আপনি স্টারকে কখনো আপনি দমায় রাখতে পারবেন না, এটা হলো বড় কথা। কোনো অবস্থাতে পারবেন না। আপনি করবেন হয়তো, আপনি এখানে দমায় রাখছেন, কিন্তু তার জায়গায় এখানে না, সে কিন্তু ঠিকই বেরিয়ে যাবে, উঠবেই। কোনো না কোনোভাবে বেরিয়ে যাবে। আমি আজকেও আমাদের সেলস মিটিংয়ে সকালে ছেলেদেরকে বলছিলাম যে ভাই, তুমি তোমার জন্য কাজ করো, তুমি তোমাকে চ্যালেঞ্জ করো, তুমি গত বছর যা করছো সেখান থেকে ছাড়াই কিভাবে যাবা তুমি, সেটা আগে তুমি দেখো। তুমি মনে করবে না যে হ্যাঁ, অনেক সময় দেখা যায় কেন যে কোনো অর্গানাইজেশনে একটা জায়গায় আপনি তার যে লেভেল বা বক্স, এটা ক্লোজ, এই বক্সের উপর আর যেতে পারবেন না যদি আপনার রোল চেঞ্জ না হয়। এরকম হতে পারে, অনেক রাইট। পজিশনে আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে তার তার মানে কি তোমার কি জায়গা শেষ না? তুমি তখনও তোমার কাজগুলো কন্টিনিউ করে যাবে, ভালো কাজগুলো কন্ট্রিবিউট করতে থাকবে, যাতে এমন হয় যে তোমাকে অন্য কম্পিটিশন তোমাকে নিয়ে যেতে চায়, আর আমাকে তুমি চ্যালেঞ্জ দাও যে তোমাকে আমি কীভাবে রিটেন করব। রাইট। তুমি তোমাকে এই জায়গায় নিয়ে যাও, তাহলে তুমি নিজের প্রতি জাস্টিস করবে, আদারওয়াইজ তুমি তোমার নিজের প্রতি ইনজাস্টিস করতেছো। আমি এই মেসেজটা কিন্তু আমি একদম আমি তো আসলে ম্যানেজারের রোলে এসেছি আমার 2007 থেকে, আমি 7 থেকে, হ্যাঁ 2007 থেকে, আমি 6 থেকে সম্ভবত, 7 হবে, 7 থেকে আমি ম্যানেজারের রোলে আছি, টিম চালাই আর কি। আমি তখন থেকে এখন পর্যন্ত এই মেসেজগুলো ছেলেদেরকে দেওয়ার চেষ্টা করি, এবং প্রত্যেকটা ছেলেকে আমি মনে করি যদি সে রিসোর্সফুল হয়, যদি তার নলেজ থাকে, সে উঠবেই, তাকে ঠেকায় রাখার কোনো স্কোপ নাই। এবং আমি একটা কথা, আরেকটা জিনিস বললাম আজকে সকালে, বলতেছিলাম যে তুমি যদি কনফিডেন্ট হও, তোমার প্রোডাক্ট যাই হোক না কেন, ওই কাস্টমার কিন্তু তোমার থেকে কিনবে। ডেফিনেটলি কথার মধ্যে সেটা আসতে হবে। কনফিডেন্সটা কোত্থেকে পাবে তুমি? জিজ্ঞেস রাইট। করলাম যে কনফিডেন্স কোত্থেকে আসবে? কনফিডেন্স আসলে বেসিক্যালি আসবে কোত্থেকে? নলেজ থেকে নলেজ আসবে। থেকে আসবে। ডেফিনেটলি। নলেজ আসবে কোত্থেকে? এক্সপিরিয়েন্স থেকে আসবে। এক্সপেরিয়েন্স থেকে। আর এক্সপিরিয়েন্স হতে হলে কী করতে হবে? তোমাকে অ্যাক্টিভিটি করতে হবে। এই রাইট। যে আমি আপনাকে বলছিলাম মনে হয় যে সেলস অ্যাক্টিভিটির কথা বলতেছিলাম, মনে হয় শুরুতে আমরা একটু গল্প রাইট। চিটচ্যাট করছিলাম, তখন বলছিলাম যে আপনি যদি অ্যাক্টিভিটি করেন, আর যদি আপনি অ্যাক্টিভিটি না করে শুধু বসে থাকেন, আমার সেলস হচ্ছে না, আমার কোয়ান্টিটি ভাই, এটা করতে কেমনে করবো, আপনি এটাই করতে থাকবেন, কিন্তু আরেকজন অ্যাক্টিভিটি করতেছে, আস্তে আস্তে তা কিন্তু সেলসও বাড়তেছে। মেহেদী ভাই, এইটাতে যদি আমি কানেক্ট করি একটা বিষয়, এর আগেও কোনো একটা পর্বে অবশ্য বলেছিলাম যে থ্রি ইডিয়টস মুভিটা নিশ্চয়ই আপনিও দেখেছেন। দেখেছি। তো থ্রি ইডিয়টস মুভির মেইন এসেন্স ছিল যে জায়গাটায় যে আপনার এক্সিলেন্স বাড়ান, অটোমেটিক্যালি সাকসেস আপনার পিছনে পিছনে আসবে। ডেফিনেটলি। সো এক্সিলেন্স না বাড়ালে কখনোই সাকসেস আপনাকে দেখা দিবে না। আর আপনি বললেন যে আমার টার্গেট হচ্ছে না, আমার এটা হচ্ছে না, আমাকে অর্ডার দিচ্ছে না, আমার ক্রেডিট কালেকশন হচ্ছে না, লাভ নাই তো। রেদার আপনি এক্সিলেন্স যে জায়গাটা, ওকে, সো অর্ডার ভালো কাটার জন্য আমি কি ভালো ডিটেলিং করতে পারছি, আমি কি ভালো প্রেজেন্টেশন দিতে পারছি, আমি কি ভালো প্রোডাক্ট নলেজ রাখছি, আমি কি কমিউনিকেশন ভালো করে করছি, আমি কি ওই কাস্টমারের সাইকোলজি ভালো করে রিড করতে পারতেছি, সো আমি কি ইমোশনাল কানেকশনটা তৈরি করতে পারছি। সো এই জায়গাটা যখন আপনার এক্সিলেন্সটা বাড়াবেন, দক্ষতাটা বাড়াবেন, তখন অটোমেটিক্যালি অন্য জিনিসগুলো আপনার কাছে ধরা দিবে। ডেফিনেটলি। এটাই রিয়েলিটি। সো থ্রি ইডিয়টস মুভির এটাই ছিল একটা বড় বাস্তবতা, এক্স্যাক্টলি। যেটা আপনিও মাত্রই অ্যাগেইন জি, বললেন। এবং আমি যেটা দেখেছি যে বড় বড় মানুষরা না বারবার এই একটা জায়গায় ফোকাস করতে চায়, অথচ আমরা যারা সেলসে কাজ করি আমরা মনে করি যে হতাশ হয়ে যাচ্ছে অল্পতেই। টার্গেট আসলে বলি যে হ্যাঁ, এত বড় টার্গেট কোম্পানি আমরা চাপায় দিচ্ছে। হ্যাঁ, ইফ ভাই, সেলস ইজ অ্যাকচুয়ালি ইজ এ প্রসেস, নাথিং রাইট, এলস। রাইট। আপনি এই প্রসেসটা যদি রিলিজিয়াসলি করতে থাকেন, কন্টিনিউয়াসলি করতে থাকেন, একটা সময় এটা রেজাল্ট আসবে, ডেফিনেটলি। একটা সময় আসবেই। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমাদের মানে এখন তো আমি বিএসআরএমের কথাই বলছি, যে একজন ডিলার, কম্পিটিশনের সেরা ডিলার, ওকে, মানে নাম্বার 1-2-তে থাকেন আর কি উনি। রাইট। আমি ওনাকে অ্যাপ্রোচ করলাম, আস্তে আস্তে উনি বিএসআরএমও নেওয়া শুরু করতেছে। এক সময় ওনাকে এত বেশি নার্সিং করছি, নার্সিংটা কিন্তু একবার ওনাকে বলি না ভাই আপনি রড বেশি করে কিনেন বা আমার প্রোডাক্টটা বেশি করে কিনেন। আমরা যেটা করেছি,
আমি পার্সোনালি যেটা তখন আমি আমি যখন লিড সেলস ছিলাম আর কি, আসলে তখন আমি হেড অফ সেলস হইনি তখন। তখন আমি ওনাকে বেশ সময় দিয়েছি। আমার বেশ সময় দেওয়ার একটা উদ্দেশ্য ছিল যে লোকটা কম্পিটিশনের টপ ডিলার, তার ক্যাপাসিটি এত বেশি, তার মার্কেট রেপুটেশন এত বেশি, সে যদি আমার প্রোডাক্ট বিক্রি করতে শুরু করে তাহলে ওখান থেকে কিছুটা কাটবে, মার্কেট শেয়ার ওখান থেকে যাবে, আমার কিছু অ্যাড হবে, তাই অ্যাড না? হবে। এটা ছিল ফার্স্ট স্টেপ। এবং সেকেন্ড স্টেপ ছিল তাকে লয়াল বানানো, মানে শুধু আমারটা বিক্রি করবে। এবং এটাতে আমরা সাকসেসফুল হয়েছি ফাইনালি। আফটার 2 ইয়ার্স কন্টিনিউয়াস তার পিছনে লেগেছিলাম আমরা বিভিন্নভাবে। এবং এই লেগে থাকার মানে আমি তাকে ভাই এটা করেন সেটা করেন না, আসলে গল্প করেছি, অনেক গল্প করেছি, তার সাথে মিশেছি, আমার টিমও তার সাথে মিশেছে, বিভিন্ন সময় তার সাথে সেলিব্রেট করেছে, বিভিন্নভাবে তাকে বিভিন্ন কাজে হেল্প করেছে, কনসালটেন্সি করেছি তার বিভিন্নভাবে। একটা সময় সে দেখলো যে না, উনি যা বলে তাই, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আরেকটা ছোটো গল্প আছে, আমি আপনাকে বলি। আমাদের একজন ডিলার সম্মানিত, ওনার মেয়ে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উনি চান্স পেয়েছে। ওনার বড় ছেলে ইউএসএতে পড়ায়, মানে মানে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ায়। আবার ওনার মেয়ের হাজব্যান্ড ইউএনও। তাহলে ওনার দেখেন এডুকেশন নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু, না, উনি জানে কিন্তু যে ওখানে বললেও হবে। তারপরেও কিন্তু সে কনসাল্ট করার সময় সে আমাকে ফোন দিয়ে বলছে যে আমার মেয়ে তো এখানে চান্স পেয়েছে, এইটা সাবজেক্ট আছে। কতটুকু ট্রাস্ট। আপনি আমাকে একটু বলেন কোথায় আমি কোন সাবজেক্টে ভর্তি করালে ভালো হবে। এবং ট্রাস্ট মি, আমি ওনার সাথে কথা বলতে একটা সময় উনার কী চাওয়া বা মেয়ের কি এক্সপার্টাইজ, এটা নিয়ে আমি ওনাকে একটা সাজেস্ট করেছি এবং উনি তাই করেছেন। তাহলে কোন জায়গায় পৌঁছালে ওনার ফ্যামিলিতে এত এডুকেটেড লোক থাকার পরেও উনি আপনার কাছ থেকে আমার কাছ নিয়েছে। থেকে সাজেশন নেয়। এটা বিশাল ব্যাপার, এটা একটা বড় ট্রাস্টের জায়গা এটা, ট্রাস্টের হ্যাঁ। জায়গা। মানে আস্থার জায়গাটা কোন পর্যায়ে গেলে মানুষ তার ফ্যামিলিয়াল এরকম একটা গুরুত্বপূর্ণ ডিসিশন, তাও তার সন্তানকে নিয়ে আপনার সাথে শেয়ার করে আপনারটাই সে ফলো করে। অনেক অনেক অভিজ্ঞতা আছে Really? এরকম, অনেক রকম আমরা এরকম গল্প অনেক মাঠে তো প্রত্যেকটা, আমি জানি আমাদের বাংলাদেশের যত সেলস পিপল আছে প্রত্যেকের ছোট 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 অনেক গল্প আছে। অনেক গল্প আছে। এই গল্পগুলো বলে শেষ করার মতো না আসলে। অ্যাবসলিউটলি মেহেদী ভাই, আপনার এইখানে আমি একটা জিনিস আপনার থ্রুতে দর্শককে বলতে চাই। ওই যে আপনি বলছেন সেলিব্রেশনের একটা বিষয় আপনার সেই ডিলারের সাথে। সো কিছুদিন আগে আমাদের একটা ট্রেনিং, আপনি জানেন যে আমি সেলস লিডারশিপ হ্যাঁ, ট্রেনিং definitely, করাই। সো definitely, জি। আমাদের একটা পাবলিক ট্রেনিংয়ে একজন পার্টিসিপেন্ট জয়েন করেছিলেন। উনি বাংলাদেশে কোনো একটা বড় সিমেন্ট কোম্পানির ডিলার। তো এখন সে আমাকে বলতেছিল যে ইফতি ভাই, আমি একটা কাজ করি, আমার রিটেলারদের মধ্যে যারা আবার একটু বড়, এরকম ধরেন আমার 10টা রিটেলার আছে, তো আমি ওই রিটেলারের ম্যারেজ ডেটা কালেক্ট করে এবার যেটা করি, যেদিন ওনার ম্যারেজ ডে সেই দিন সকালে আমি দুজন কলিগ পাঠিয়ে দিই, সঙ্গে একটা পাঞ্জাবি আর একটা শাড়ি এবং একটা কেক। সুন্দর করে আমার লোকজন নিয়ে যায়, নিয়ে ওনার রুমে ওনার বাসায় গিয়ে এটাকে কাটে, ওইটা ছবি তুলে এবার এটাকে সুন্দর করে আমি আবার ফ্রেম করে পরদিন ওই ফ্রেমটা গিয়ে ওনার বেডরুমে লাগাই দিয়ে আসে পোলাপান। মাই গুডনেস, আমি না এটা শুনে অবাক হয়েছি। বলে যে এই লোক, চিন্তা করেন, উনি বেডরুমে উঠে একবার আমারে দেখে, কারণ ফ্রেম দেখা মানে তো সে মনে করছে ইয়াস এটা আমার ডিলারের এই কাহিনী। তো আলটিমেটলি এ প্রতি বছরই আমার বিক্রিটাকে আরও অনেক অনেক বাড়াচ্ছে। এক্স্যাক্টলি। এই যে একটা কানেকশন, এটা তো আপনি কখনো টাকা দিয়ে হবে না। না, ডেফিনেটলি নট। সেলসের আসলে আমি সবসময় একটা কথা বলি, সেলস ইজ নট অ্যাট অল সেলিং, সেলস ইজ হেল্পিং। আদার্স। অফকোর্স আপনি যত বেশি হেল্প করবেন, যত বেশি কানেক্টেড থাকবেন, সেলস তো আসলে অনেকে মানে মানুষ বাইং প্যাটার্ন যদি চিন্তা করেন, মানুষ কিন্তু লজিক্যালি খুব কম লোকই বাই করে, বেশিরভাগই ইমোশনালি বাই করে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যখন মার্কেটে যান আপনি কত লজিক্যালি কিনেন আসলে, নাকি ইমোশনালি কিনেন? খুবই রিয়েলি এটা একটা আছে কিন্তু, এই যে ড্যানিয়েল কাহনেম্যান নামক এক বিখ্যাত নোবেল লরিয়েট, উনি গবেষণা করে একটা বইও লিখছেন কিন্তু, থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো। তো ওনার গবেষণা লব্ধ থেকে যেটা পাওয়া যায় যে মানুষ ইমোশনালি বাই করে 90% আর লজিক্যাল মাত্র 10%। এক্স্যাক্টলি। সো আপনি একবারে খুব সঠিকভাবে ধরছেন। ইভেন আপনি যে বলছেন
সেলস মানে হেল্পিং আদার্স, আরেকটু কি খোলাসা করে বলবেন? কারণ আমরা মনে করি যে সেলস মানে কমনলি কাউকে জিজ্ঞেস করলেই সেলস মানে হচ্ছে আমি আপনাকে পণ্য দিব, আপনি আমাকে টাকা দিবেন, দিস ইজ সেলস, ইজ তা ইট? আমি আমি আপনাকে একটা জিনিস বলি, লেটস সে এটা একটা স্যামসাং মোবাইল, রাইট। এই এটা নোট। তো আমি কখন নোটে ট্রান্সফার হইলাম, মানে কেন আমি নোটে আসলাম, ট্রান্সফার করলাম? আমি যখন মোবাইল কিনতে যাই মার্কেটে, আমার হয়তো স্যামসাং নোট না নিয়ে অন্যটা নেওয়ার প্ল্যান ছিল আমার। তো যেই সেলসম্যান সে আমাকে তার ফিচার বললো প্রথমে। ফিচারটা কি? স্যার এখানে একটা নোট আছে, মানে একটা পেন আছে, এই পেনটা সে আমাকে দেখাইছে। এরপরে পরবর্তীতে সে আমাকে বলছে যে এই আপনি তো স্যার বিভিন্ন জায়গায় ভিজিটে যান, অনেক সময় নোট বই আপনি সাথে হয়তো নিতে মিস করে যান, তখন কিন্তু আপনি নোট নিতে পারবেন। রাইট। এটা ছিল হচ্ছে বেনিফিট। রাইট। আমরা সেলসম্যানরা অনেক সময় ফিচার বলি, বেনিফিটটা নিয়ে আমরা কানেক্ট করি না। ডেফিনেটলি। দেখেন আজকে পর্যন্ত আমি কিন্তু বেনিফিটটা কিন্তু মনে রাখছি। আমি কিন্তু এটাই ব্যবহার করছি, এটা যাওয়ার পর আবার এটা নিচ্ছি, এটা আপগ্রেড ভার্সনটা তাও নোটে আছে যেখানে পেন আছে। রাইট। তো যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এখন মানুষজন সলিউশন খুঁজে, আপনি ভালো করে জানেন, সেলস ট্রেনিং করেন। অ্যাবসলিউটলি। এখন মানুষজন বেনিফিট খুঁজে। ডেফিনেটলি। আপনি যদি বেনিফিট এবং সলিউশন দিয়ে মানুষকে বোঝাতে পারেন, তাহলে হোয়াই নট, আপনারটা কেন কিনবে না সে? মানুষ তো এমন না যে শুধু সস্তা খুঁজে। আপনি এই যে ধরেন ব্র্যান্ড বিক্রি করে যারা, তো বড় বড় ধরেন নাইকি যদি তার জুতা যখন বিক্রি করে, আপনি এত টাকা দিয়ে কেন কিনেন? ইমোশনাল আপনি তো নর্মালি একটা যে কোনো জুতা পরলে তো পারতেন আপনি, তাই না? তারপর নাকি কেন কিনেন আপনি? ওই ব্র্যান্ড ভ্যালুটা ওই জায়গায় সে পৌঁছাতে পেরেছে। ঠিক আপনি যদি আপনার প্রোডাক্টের ভ্যালুটা ওই জায়গায় নিতে পারেন, তাহলে আপনারটা কিনবে মানুষজন। আর আমাদের যারা সেলসের লোকজন আছি, তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে, আমি আজকে সকালে একটা কথা বলছিলাম, দেখো আমার এই স্যামসাং ফোনটাও কোথাও কোথাও অবিক্রিত থাকে। অবশ্যই। বড় জায়ান্ট কোম্পানিও, পৃথিবীর জায়ান্ট কোম্পানিও তার কিছু কিছু জায়গায় সেল, অপরচুনিটি সেল বলি এটাকে আমরা, অপরচুনিটি সেল লস করে। সে কেন লস করে? হোয়াই? কারণ ইনফরমেশন গ্যাপ। ডেফিনেটলি। এখানে যে এই ফোনটা পাওয়া যায় এটা তো আমি জানিই না, তো আমি কেন কিনবো ভাই? তাহলে আমার প্রোডাক্টটা যে এই এলাকায় পাওয়া যায়, এটা কাজটা তো আমার। আমি তো জনজন বলতে হবে সবাইকে, যারা যারা পটেনশিয়াল ক্লায়েন্ট আছে তাকে তো আমাকে রিচ করতে হবে। তাকে যখন আমি প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে আমি বলবো, আমার বাস্কেটে যেসব এসকিউগুলো আছে আমার বাস্কেটে, প্রত্যেকটা প্রোডাক্ট যদি আমি বলি, তাহলে না সে তা মনে রাখবে যে আমার এটা না লাগলে ওইটা তো লাগবে, এটা না লাগলে এটা লাগবে। আপনার বিক্রি হবে, কিন্তু আপনি ইনফরমেশনটা দিতে হবে। আমি ইনফরমেশন না দিয়ে শুধু শুধু বললাম যে আমি স্যার আমি সেল করতে পারছি না, টার্গেট করতে পারতেছি না। আসলে তুমি কি সেলস অ্যাক্টিভিটি ঠিকমতো করছো? তুমি যদি অ্যাক্টিভিটিটা যদি ঠিকমতো করো, সেলস প্রসেসটা যদি ঠিকমতো করো, সেল আসবেই। অ্যাবসলিউটলি। মেহেদী ভাই, আমি রিসেন্টলি আরেকটা গল্প আপনাদের সঙ্গে কানেক্ট করে যদি বলতে চাই, আমার কাছে মনে পড়লো রাইট নাও আপনার সাথে কথা শুনতে শুনতে। মিরপুরে মিস্টার DIY, এটা হচ্ছে মালয়েশিয়ান একটা চেইন, বাংলাদেশে রিসেন্টলি এটা শুরু করেছে। মালয়েশিয়ান আর হলো আপনার চায়নার কিছু প্রোডাক্ট পাওয়া যায় এবং খুব ভালো প্রাইস, মানে কম্পিটিটিভ প্রাইস, নট বেশি। তো আমি আমার ট্রেনিং একটা প্রপস কিনতে হবে, আমি গিয়েছি ওই দিন আমার মিরপুরের কাছে ট্রেনিং ছিল, তো আমি ঢুকলাম, এই রিসেন্ট ঘটনা। তো ঢোকার পর আমার ওই প্রপসটা কোথায় আছে একজনকে জিজ্ঞেস করার পরে বলে যে উপরে যান। ওকে, উপরে গেলাম, এরপর একদিন দেখলাম প্রপসটা কোথায়, বলে ওইদিকে যান। সেম ঘটনা, আমি মালয়েশিয়াতে সেভারাল টাইম গিয়েছি, সো ওদের DIY থেকে আমি প্রপস কিনি। তো সেখানে গিয়ে যখন জিজ্ঞেস করি যে আচ্ছা এই প্রপসটা কোথায়, স্যার আমার সাথে চলেন। ও এবার আমাকে সঙ্গে করে নিয়ে বলে স্যার এই যে এখানে আছে, এখানে এই সেগমেন্টটা, এখানে এই সেগমেন্টটা, স্যার আপনি কোনটাকে চিন্তা করছেন? মানে সে আমাকে সঙ্গে করে নিয়ে আমাকে ফুল ফ্লেজেড সার্ভিসটা দিয়ে দেন আমাকে প্লেসড করছে। সেম প্রতিষ্ঠান বাংলাদেশে যখন আসলো, বাংলাদেশি পিপল সার্ভ করছে, এখানে কিন্তু পুরাটাই উল্টা চিত্র। স্যার অল অ্যাবাউট অ্যাটিটিউড অ্যাকচুয়ালি। ডেফিনেটলি। তার মানে এই যে একটা সেলসের প্রসেস, আপনি যেটা বলছিলেন যে আমি আমার একটা কাস্টমারকে সার্ভ করার যে মানসিকতা, নট অনলি দ্যাট, সেম ঘটনাটা আরেকটা বিগ ব্র্যান্ড বাংলাদেশের, আমি এটা নিয়ে অনেক আগে একটা ভিডিও করেছি, সেজন্য আর বলতে চাচ্ছি না, সেম টাইপের। মানে আপনি এখন বড় চেইন শপ দিলেই হবে, নট লাইক দ্যাট। আমার যে অ্যাটিটিউডের জায়গাটা, ইভেন আমি সার্ভিস দেওয়ার মানসিকতাটা, আমার একটা স্মাইলিং ফেস, এই জিনিসগুলো যদি ওই রকম তৈরি না হয়, আলটিমেটলি তো আপনি সেলস ভালো করার সুযোগ নাই। রাইট মেহেদী ভাই? এক্স্যাক্টলি। মেহেদী ভাই, আমরা যদি পরের পার্টটাতে চলে যাই এখন আপনার কাছ থেকে, BSRM স্টিল মেইন যে পার্ট আপনার,
আপনি সিটি সেলে ছিলেন আসলে মোবাইল কোম্পানিতে, দেন বাংলা লিঙ্কে মোবাইল কোম্পানি, হঠাৎ করে স্টিলে ঢুকলেন, মানে ম্যাচ করলো না আর কি, কেন? এই প্রশ্নটা কিন্তু আমি প্রায় ফেস করি। ওকে। এটা নাথিং নিউ টু মি অ্যাকচুয়ালি। আসলে তো আমি যদি সেলসম্যান হই, আমি যে কোনো প্রোডাক্টই সেল করতে পারি। ডেফিনেটলি। ইটস অল অ্যাবাউট ইউর ম্যাচুরিটি এবং আপনার সেলিং অ্যাটিটিউড। আপনি যদি আপনার মধ্যে যদি সেলিং অ্যাটিটিউড থাকে, আপনি যে কোনো কিছুই সেল করতে পারবেন। আসলে আমি যখন টেলিকমে আমি তো দীর্ঘ 11.5 বছর কাজ করেছি। আমরা যখন টেলিকম ছেড়ে আসছি তখন কিন্তু মার্কেটটা ওভারঅল স্যাচুরেটেড হয়ে গেছে অলমোস্ট। তখন কিন্তু দেখবেন আপনি এয়ারটাইম থেকে তখন কিন্তু ওই যে ইয়েতে কনভার্ট হচ্ছে আস্তে আস্তে, মানে ইন্টারনেটে। ইন্টারনেটে কনভার্ট হচ্ছে আস্তে আস্তে, 4G 5Gর বিষয়গুলো আসতেছে তখন। রাইট। তখন কিন্তু তাদের কিন্তু রেভিনিউ আস্তে আস্তে কমতেছিল কিন্তু। রাইট। আমি যখন চিন্তা করছিলাম যে আমি পরবর্তী যে আমার ক্যারিয়ার আমি কোথায় নিব বা কোথায় গেলে ভালো হবে, আপনি তো বাংলা লিঙ্কে লাস্ট ছিলেন অ্যাসোসিয়েট জেনারেল ম্যানেজার। অ্যাসোসিয়েট জেনারেল ম্যানেজার, ইটস এ রাইট। বিগ পোস্ট জি। ফর বাংলা লিঙ্ক। সো জি। সেখান থেকে শিফট করলেন এরকম ক্যারিয়ার কথা চিন্তা করি। জি, ডেফিনেটলি। আমি আপনাকে একটা জিনিস বলি যে মানুষের যে নিডগুলো আছে তার মধ্যে আমরা বলি অন্ন, বস্ত্র, বাসস্থান, কথাগুলো বলি না আমরা, চিকিৎসা, রাইট। চিকিৎসাগুলো বলি আমরা। তার মধ্যে বাসস্থান একটা কিন্তু বেসিক নিড হয়ে গেছে না, এবং এবং আমাদের মতো এই কান্ট্রিগুলোতে মানে এটার মানে এটা থাকবে, মানে কন্টিনিউশন থাকবে, অনেক দিন পর্যন্ত যাবে। আপনি যদি একটু আমি একটু একটা স্ট্যাটিস্টিক দিই আপনাকে। আমাদের এখানে এখনও পার ক্যাপিটা স্টিল কনজাম্পশন হচ্ছে অনলি 46 কিলো। পার ক্যাপিটাল 46 কিলো 46 কিলো স্টিল স্টিল কনজাম্পশন। কনজাম্পশন। ওকে। আর এটা পার্শ্ববর্তী কান্ট্রিতে প্রায় 74-5 থেকে বেশি, 74-5 কিলো। থেকে বেশি, জি, কিলো পার ওকে। ক্যাপিটা। আর কিছু কিছু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে যেখানে এটা অনেক বেশি, 100-150 আছে। তার মানে আমাদের এখানে অনেক দূর যাওয়ার সুযোগ আছে এখন স্টিল। ডেফিনেটলি। আর মানুষজন যখন সে একটা জব করে, কিছু টাকা পয়সা হয়, কিংবা একটা ব্যবসা করে টাকা পয়সা হয়, তার বাবার বাড়ি থাকার পরেও সে একটা নিজের বাড়ি করার চেষ্টা করে, ডেফিনেটলি। ঠিক না? হ্যাঁ। তো এইটার কিন্তু শেষ নাই, কিন্তু এন্ডলেস। এবং আপনার গ্রো করবে গ্রো করবেই। কন্টিনিউয়াসলি। দেখেন, আগে যেসব বিল্ডিং 5-6 তলা বিল্ডিং ছিল, এখন তারা কি করছে, ডেভেলপারকে দিয়ে দিচ্ছে, দিয়ে আরও বড় হাইরাইজ করতেছে। 12 তলা 13 এটা তলা করে ফেলছে। আপনি নিশ্চিত দেখবেন, এই যে ডেভেলপার যারা বানাচ্ছে, হয়তো আমরা থাকবো না এক সময়, ওইটাও ভাঙবে, আরেকটা কিছু হবে এরপরে। মেবি। রাইট, তার কারণ মানে মানুষ তো ইটস এন্ডলেস, এন্ডলেস। এটা চলবেই। রাইট। তো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হয়েছে যে ইটস ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডাস্ট্রি আমি বলবো বাংলাদেশে, যে এখানে কাজ করা যায় আর কি। মেহেদী ভাই, এখানে আমার একটা সম্পূরক প্রশ্ন চলে আসে। ধরেন আমরা যারা আমাদের ক্যারিয়ারটাকে সুইচ করি অনেক ক্ষেত্রেই, লাইক এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাওয়া অথবা একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে যাওয়া, সেক্ষেত্রে তারা খুবই দোদুল্যমানে থাকে। সো যখন আমরা কোনো একটা ক্যারিয়ারকে আমরা সুইচ করছি, আরেকটা কোম্পানিতে যাচ্ছি, হোয়াট এভার, কোন প্যারামিটারগুলোকে আসলে কনসিডারেশনে আনা দরকার যখন আমি সুইচ করব? ডেফিনেটলি আপনি আসলে প্রথমত আপনি যদি লোকাল কোম্পানিতে কাজ করেন, আপনি সবার মধ্যে একটা থাকে যে মাল্টিনেশনাল কাজ করবো, তাই না? এরকম একটা টেন্ডেন্সি থাকে, অ্যাটিটিউড থাকে। আবার যারা মাল্টিনেশনাল কাজ করে, ওরা মাল্টিনেশনাল থেকে লোকালে আসতে কিন্তু টাফ হয়ে যায় তাদের জন্য, একটা কালচার এসে আসছে। আমার ক্ষেত্রে আমি যেটা চিন্তা করেছিলাম, আপনি যেটা প্রশ্নটা করছেন সেক্ষেত্রে আমি এটা রিলেট করছি। আমি যেহেতু একটা মাল্টিনেশনাল থেকে আসছি এবং হাইলি কালচার্ড একটা কোম্পানি থেকে, বাংলা লিঙ্ক কিন্তু হাইলি কালচার্ড একটা কোম্পানি। রাইট, আপনি অলরেডি বলেছিলেন, কারণ প্রফেশনালি ক্যারিয়ার কালচারটা না হলে আপনি 11 বছর 8টা প্রমোশন পাইতেন না। ইম্পসিবল, এটা সম্ভব ছিল না। রাইট। আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা কালচার্ড কোনো কোম্পানি যারা, আমি তখন একটু আবার হোমসিক ছিলাম, আমি চিরঙের লোক, একটু হোমসিক হয়। আমার টোটাল ক্যারিয়ারের প্রথম 5 মাস বাংলা লিঙ্কের ঢাকায় আমি কাজ করেছি, সুযোগ পেয়ে আবার চিরং চলে গেছি। আবার যখন আমাকে এই ধরেন 2-3 বছরের মাথায় বলছে যে তোমাকে একটু ম্যানেজারের রোল দিচ্ছে, বললাম 7 সালে আমি ম্যানেজার হলাম। আমাকে পাঠাইছে সিলেটের দায়িত্ব দিয়ে পাঠাইছে। তো তখন সেন্টারে যিনি ছিলেন, তখন আমার বস ছিলেন, তো উনি আবার ট্রান্সফার একটু
আপগ্রেড হয়েছে ওনাকে, উনি হেড অফিসে চলে আসবে, ঢাকায় চলে আসবে। তখন আমি ফোন করলে বললাম যে আমাকে চিটাং আপনার জায়গাটা আমাকে দিয়ে দেন। ও আমি আচ্ছা। আবার ৭ মাস পর আবার চিটাংয়ে ব্যাক করছি। আমি এখন পুরো ফুল হোমসিক কিন্তু, যদি আমি এখন সম্প্রতি ঢাকায় বসতেছি। তো আমার তখন মনে হয় চট্টগ্রামে বাংলালিংকের মতো একটা কালচার কোম্পানি আর কি আছে। তো দেখলাম যে বিএসআরএম ছাড়া কাউকে আমি দেখছি না সোজা, এবং আই ওয়াজ ওয়েটিং। আমি কিন্তু বাংলালিংক ছাড়ার পরেও 2 মান্থস মাঝখানে গ্যাপ ছিল আমার, আমি বিএসআরএমের জন্য ওয়েট করেছি। বাংলালিংক একটা ভিআরএস দিয়েছিল, যে ভলান্টারি সেপারেশন স্কিম দিয়েছিল ওই সময়টাতে। এটা হচ্ছে 16 সালের ফেব্রুয়ারি কি মার্চের দিকে দিয়েছিল আর কি, যে একটা অফার দিয়েছিল বিশেষ করে যারা ওই সময়টাতে আপনার ওই যে নেটওয়ার্কিং কাজ করতো, জুনিয়র ইঞ্জিনিয়ারের কাজ করতো, এখানে টেকনিক্যাল মেনটেন্যান্স এগুলো করতো, তাদের জন্য দিয়েছিল বেসিক্যালি। তো আসলে তারা আসলে ওই সময়টাতে আসলে খুব বেশি লিভ করে নাই, কিন্তু এই আমাদের মতো অনেকেই ওই সময়টাতে এটা লিভ করেছে। লিভ করার পিছনে একটা ফাইন্যান্সিয়াল ম্যাটারও ছিল, ভালো একটা ফাইন্যান্সিয়াল ইস্যু ছিল। তো আমি চিন্তা করলাম যে একটা রিটায়ারমেন্ট বেনিফিট যেহেতু পাচ্ছি পাচ্ছি, এখনই। আমি আবার একটা রিটায়ারমেন্টে যাবো, অসুবিধা নেই। ওকে। তো আমি ওই রিটায়ারমেন্টটা বেনিফিটটা নিয়ে নিলাম। নিয়ে আমি তখন বিএসআরএমে আমি অ্যাপ্লাই করলাম। বিএসআরএমে আমার জবটা হয়। তার মাঝখানে আমাকে অনেকে সাজেস্ট করছিল, ওখানে আরও কিছু কোম্পানি ছিল, এরকম কনস্ট্রাকশন লাইনে আরও কয়েকটা কোম্পানি ছিল। আমি যেহেতু কনস্ট্রাকশনের প্ল্যান ছিল আমার, কিন্তু ওই কোম্পানিতে আমি জয়েন করিনি আসলে। আমি ওয়েট করতেছিলাম যে মেহেদি কোনো ভাই, একটা তাহলে সুযোগ আসে। আপনি যখন জয়েন করেছেন আপনার তো মেইন, আমি যদি চিন্তা করে দেখি আপনার কথার মাঝখান থেকে, যে আপনি ফাইন্যান্সিয়াল একটা বেনিফিট চিন্তা করেছেন, আপনি ভবিষ্যতে গ্রো করবে এরকম কোন ইন্ডাস্ট্রি ডেফিনেটলি। সেটাকে আপনি মাথায় নিয়েছেন। জি। থার্ড থিংস হচ্ছে যেহেতু আপনার বাড়ি চিটাগং, আপনার ফ্যামিলিয়াল একটা অ্যাটাচমেন্টে থাকবেন, সেটাকে আপনি মাথায় নিয়েছেন মাথায় যে আমি নিয়েছিলাম। ওখানে কি সার্ভ করতে পারছি জি। কিনা। সবসময় এটা রাইট না আবার। না, রাইট। মানে চিটংয়ে বাড়ি বলে আমি চিটংয়ে থাকতে হবে, আমি মনে করি যে আমি আমার সময় আমার এটা একটা ইমোশনাল বিষয় ছিল, আমি করেছি। বাট আমি আমার দর্শক যারা শুনতেছে তাদেরকে বলবো না যে এইটা করতে, কারণ মানে কমফোর্ট জোন সবসময় ভালো না। রাইট। আপনি হওয়া উচিত না আসলে। হওয়া উচিত না, আপনার কমফোর্ট হ্যাঁ, জোন থেকে বেরিয়ে আসতে হবে। ডেফিনেটলি। আপনার জন্য হয়তো আরও কোনো ভালো অপরচুনিটি ওয়েট করছে কোনো না কোনো জায়গায়, আপনি হয়তো এটা এক্সপ্লোর করে দেখছেনও না। রাইট। সো আমি এই জায়গাটা একটু আপনাকে কানেক্ট করতে চাই, যে জায়গাটাতে ধরেন অনেকে যখন সুইচ করে, আমি দেখি যে তারা আসলে সুইচ করতে গিয়ে ট্র্যাপে পড়ে। কীরকম ট্র্যাপে? এক্সাম্পল, আপনি একটা কোম্পানিতে আছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে, আরেকটা কোম্পানি আপনার বলে যে আসেন ভাই, আমি আপনাকে ডেপুটি ম্যানেজার হিসেবে করে নিচ্ছি এবং আপনার বেতন আমি এখন পান 3 টাকা, আমি আপনাকে 4 টাকা করে দিচ্ছি। এই লোক ওইখানে যাওয়ার পর একটা ট্র্যাপে পড়ে গেল, এবং ট্র্যাপে পড়ে এখানকার যে কালচারাল যে ব্যাপারটা, বা এখানে যে সে একটা প্রফেশনালিজমের মধ্যে ছিল, বা এখানে যে একটা ক্যারিয়ার গ্রোথের মধ্যে ছিল, কারণ এখানে সে হয়তো একটা বড় কোম্পানিতে ছিল, ওইখানে গেছে হয়তো একটা ছোটো কোম্পানিতে, যদিও পোস্ট পজিশন বড়। তো ওইখানে গিয়ে একটা হেফাজত অবস্থার মধ্যে পড়ে যায়, এবং দেখা যাচ্ছে আমি এরকম আমার কাছের কিছু মানুষকে দেখেছি 6 মাস কি 8 মাসের মাথায় তার ওইখান থেকে জবটা চলে গেছে, কারণ উনি, মানুষ তো একা গেছে। ডেফিনেটলি। এখানে তো তার অন্য যে অনুসারীরা, সে তো আসলে একটা কোম্পানিতে পারফর্ম করলে একা পারে না, 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 এখানে অবশ্যই না। অনেকগুলো বিষয় জড়িত থাকে। আপনাকে অবশ্যই কোম্পানি সম্বন্ধে ভালোভাবে স্টাডি করতে হবে, রাইট। অনেক খোঁজখবর নিতে হবে। আমি কিন্তু এটা যাওয়ার আগে এমনি এমনি আমি খোঁজখবর নিয়েছি, বেশ খবর রাইট। মনে হয়েছে এক্সেলেন্ট কোম্পানি, যাওয়া যায়। এরকম খোঁজখবরগুলো অবশ্যই নিতে হবে। অ্যাপার্ট ফ্রম দিস, তাদের স্ট্যাবিলিটি, ওভারঅল এমপ্লয়ি রিটেনশনটা কী অবস্থা, আপনার নেক্সট ক্যারিয়ার প্রোগ্রেসটা কী অবস্থা, নট অনলি দ্যাট, আপনি যাদেরকে নিয়ে মুভ করবেন, যাদেরকে নিয়ে কাজ করবেন, তাদের মেন্টালিটি কীরকম জানার সুযোগ থাকলে সেটা নিয়ে জানা। কারণ শুধু শুধু আপনি একটু স্যালারি বেশি দিল বা একটা পজিশন বাড়াই দিল দেখেই যে শর্ট করে মুভ করবো, নট লাইক দ্যাট। কারণ এটাতে অনেক সময় হ্যাঁ ভালো হয় যদি আপনি যাচাই করে যেতে পারেন, আর ভালো তখনই হবে না যদি আপনি যাচাই না করে দুম করে চলে যান। এক্স্যাক্টলি। মানে লোভে পড়ে চলে যাওয়ার যে ব্যাপারটা ঘটে, আমরা অনেকেই এরকমটা মনে করি। যেমন রিসেন্টলি আমার এক কাজিন একটা কোম্পানিতে আছে, ধরেন এরিয়া ম্যানেজার হিসেবে, তো তাকে একটা কোম্পানি অফার করছে রিজিয়নাল ম্যানেজার হিসেবে। তো এখন আমাকে ফোন করছে যে আচ্ছা আমি কি সেখানে যাবো কি না। তো আমি ওরা পাল্টা প্রশ্ন করলাম, তুমি কি রিজিয়নাল ম্যানেজার হিসেবে নিজেকে ফিট মনে করছো? যদি মনে করে থাকো তাহলে এরকম 10টা কারণ আমাকে লিখে পাঠাও, যে আমি এই কারণে মনে করছি যে ইয়েস আই এম ফিট ফর দিস পোস্ট। তাই হয়, দেন আমি তোমাকে রেকমেন্ড করবো। তো এবার লিখতে গিয়ে আবার আমার ফোন দিচ্ছে, বলে যে আমি তো আসলে লিখতে পারতেছি না। তো কেন পারছো না? বলে যে না, দেখি যে আমার বছরে তো আসলে অনেক কাজ, অনেক প্যারা, আমি তো এখনই প্রিপেয়ার না মনে হচ্ছে।
তখন তারা বললাম যে তুমি যেহেতু প্রিপেয়ার না, নিজের প্রতি নিজের কনফিডেন্স নাই, ভাই তুমি এখানে আছো, এটা তো ভালো করছো, তোমার এখানেই তো তোমাকে প্রমোশন দিবে, একটু ওয়েট করো। আমি এই জায়গায় আমার দুটো অভিমত আছে শিওর। আপনার এই জায়গাটাতে। একটা হচ্ছে ইউর অ্যাবসলিউটলি রাইট, যে আমি আসলে রেডি কিনা ফর দ্য নেক্সট পজিশন, ইউর অ্যাবসলিউটলি রাইট। আরেকটা হচ্ছে এই সংখ্যাটা খুব কম। তারা রেডি কি রেডি না চিন্তা না করেই তারা চিন্তা করে যে আমি চ্যালেঞ্জটা নিই, আমি নিজেকে রেডি করে ফেলবো। ওকে, এরকম কিন্তু আমি কিছু মানুষ দেখছি, রাইট, না সেটাও আছে, সেটাও রাইট, কিছু মানুষ দেখছি একটা ম্যান যে টাইপের একটা গেছে গিয়ে কিন্তু সে জানুক না জানুক সে কিন্তু নিজেকে গুছাই ফেলছে গুছিয়ে ফেলছে। এবং সে পারফর্মও করছে। রাইট, এই ধরনের কিছু অ্যাটিটিউডের লোক আমি আমার ক্যারিয়ারে পেয়েছি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট তাদের অ্যাটিটিউড। এবং যারা আবার অনেককে দেখছি যে রং জায়গায় বসে গেছে, তার কোনো স্কিল নেই, কিছু নাই, রং জায়গায় বসে আছে, শুধু শুধু লাইব্রেরি হিসেবে বসে আছে কোম্পানিতে। এরকম অনেক জায়গায় অনেক দেখেছি আমাদের ভাই ক্যারিয়ারে। ইউ আর অ্যাবসলিউট রাইট। আমার ওই কাজিনটা, ও আবার হচ্ছে আসলে ওই রকম অ্যাগ্রেসিভ ক্যাটাগরির না আর কি। Exactly. That's why তাকে সেটা বলেছি, বিকজ অ্যাগ্রেসিভ ক্যাটাগরির যে কোনো জায়গায় গিয়ে অ্যাডাপ্ট করতে পারে এক্স্যাক্টলি। এবং তারা খুব শাইনও করে। করে। হ্যাঁ, আপনি যদি এরকম অ্যাগ্রেসিভ হন, ইয়াস যে কোনো জায়গায় আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, দেন ওয়াই নট, মুভ অন। কারণ লাইফ তখন আপনাকে অন্যরকমভাবে ধরা দিবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তো মেধি ভাই, আপনি জয়েন করলেন লিড হিসেবে, লিড সেলস হিসেবে। লিড সেলস হিসেবে বিএচআরএম 2016-তে। স্টিল আসলে বিক্রি যে করে মানুষজন, কাস্টমার কারা এবং সেখানে মানে কাদের কাছে বিক্রি করতে হয় মেইনলি? বর্তমানে যারা স্টিলে কাজ করে আমরা দেখি বিভিন্ন রকম ডিলারের কাছে যাচ্ছে, রিটেলের কাছে যাচ্ছে, খুব বেশি গেলে কোনো কোনো একটা কনস্ট্রাকশন, কোনো একটা বাড়িতে মানুষ বানাচ্ছে, ওই মালিকের পিছ পিছ ঘুরতেছে। আসলে কারা? আমি একটু আগে বলছিলাম যে প্রত্যেক মানুষেরই একটা বাড়ি করার চাহিদা থাকে, কেউ পারে কেউ পারে না। আর দেখবেন বাড়ি করার ডিসিশনটা একসময় শুধুমাত্র সিনিয়র লোকজনে নিত। আপনি যদি আরও ব্যাক ইন 15-20 বছর আগের কথা যদি আপনি চিন্তা করে থাকেন, এখন কিন্তু দেখবেন যেহেতু কমিউনিকেশনের মানে যুগ, এখন সবাই সবাই সব কিছু জানে, ইন্টারনেট ওপেন করলে সব কিছু জানে। এখনও দেখবেন যে সিনিয়র লোকজনকেও তার ওনাদের ছেলে বা নাতিরাও হেল্প করে, মানে দেখে টেকে বলে যে না দাদা এটা ভালো, দেখেন আপনি এটা, বা বাবা বলছে যে বাবাকে বলছে বাবা না এটা হলে এটা ভালো হবে, এটার এই কোয়ালিটি আছে। তো আসলে ডিসিশন মেকিংয়ে অনেকেই কন্ট্রিবিউট করে এখন। তারপরেও যারা আসলে মানে আর্নিং পার্সন, যিনি আসলে এটা কন্ট্রিবিউট করবেন, যিনি আসলে ইনভেস্ট করবেন, উনি হচ্ছে মেইন ডিসিশন মেকার আসলে। কিন্তু উনি ডিসিশন নেওয়ার জন্য উনাকে ইনফ্লুয়েন্স করে বেশ কিছু মানুষ, তাই না? যেমন ধরেন আপনি যদি সিক হন, একজন ডাক্তার আপনাকে কিছু প্রেসক্রাইব করলো, কিছু মেডিসিন প্রেসক্রাইব করলো, আপনি কিন্তু ওই মেডিসিনটাই কোনো দোকানে গিয়ে যদি না পান আরেকটা দোকানে যাবেন, কিন্তু আপনি ওই মেডিসিনটাই নেবেন। অ্যাবসলিউটলি। এখন ভালো জিনিসকে সবাই প্রেসক্রাইব করে, এরকম স্টিলেও দেখবেন যারা ইঞ্জিনিয়ার আছেন কিংবা ধরেন যারা সমাজের কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোকজন আছেন, তারা কিন্তু গাইড করে। বা আপনি যিনি সেলস, যদি বলে ট্রেডার, যারা রিটেলার আছে, যারা বিক্রি করে, তারাও কিন্তু মোটামুটি ইনফ্লুয়েন্স করে। তো আমাদের ক্রেতা দু ধরনের হয়। একটা হচ্ছে ক্রেতা আপনি ধরেন একটা B2C সেগমেন্টে হয়, একটা B2B সেগমেন্টে হয়, কিছু ইনস্টিটিউশনাল বাই হয়, কিছু একেবারে ইন্ডিভিজুয়াল হোম বিল্ডাররা বাই করে। সবাই কিন্তু আমাদের কাস্টমার আসলে বেসিক্যালি আমাকে কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে হয়। এই সেলসটা যে শুধুমাত্র একজন ব্যক্তি মানে বাইং ডিসিশন নেয় তা কিন্তু না। এখানে এখানে কিন্তু কাজটা একটু ডিফারেন্ট। আমাকে অনেককে কনভিন্স করতে হয়। সেলস প্রসেসের মধ্যে অনেকগুলো স্টেপ আছে, প্রত্যেকটা ইনভলভ পার্সনকে কিন্তু আমাকে কনভিন্স করতে হয়। তো একটা সেলসে যারা কাজ করে আমাদের ছেলেপেলে, তাদের কিন্তু অনেক জায়গায় অনেক এফোর্ট দিতে হয়। এফোর্ট দেওয়ার পরে একটা সেলস মেক হয়, মানে ডিসিশনে আসে। ভাই আমি যদি এখানে আপনাকে, আপনি একটা কথা অনেকবার বলছিলেন যে সেলস প্রসেস। সো ধরেন আমি একজন স্টিলের সেলসের প্রতিনিধি, আমার জন্য আসলে সেলস প্রসেসটাকে স্টার্টিংটা আমি কোথা থেকে করব আসলে এই প্রসেসটার মধ্যে ঢুকতে গেলে? না, প্রথমত আপনি যদি একজন সেলসম্যান চিন্তা করেন যে সে করবেটা কি শুরু থেকে, শুরুতে মানে করবেটা কি প্রসেসটা ঢুকতে গেলে আমি যে কোনটা স্টার্ট করব? এনি মানে
এনি কাইন্ড অফ প্রোডাক্টের সেলসম্যানই হোক না কেন, তার প্রথম কাজ হচ্ছে আসলে স্টাডি করা, পড়াশোনা করতে হবে তাকে আসলে, যে সে যেই সেগমেন্টে থাকুক না কেন বা যেই প্রোডাক্ট নিয়ে সে কাজ করুক না কেন, তার প্রথম কাজ হচ্ছে পড়াশোনা করতে হবে। পড়াশোনা বলতে আপনি একটু আগে বলছিলেন যে ফিচার, বেনিফিটস, Exactly. ইউনিক সেলিং পয়েন্ট, এক্স্যাক্টলি, যে আমি যে প্রোডাক্টটা প্রমোট করতে যাচ্ছি আমার প্রোডাক্টের ফিচারটা কি, এক্স্যাক্টলি, আমার বেনিফিটসগুলো কি কি, ডেফিনেটলি, এবং আমার ইউনিক সেলিং পয়েন্ট কি কি, তার মানে এই বিষয় নিয়ে তাকে মারাত্মক পড়াশোনা করতে হবে। অবশ্যই Okay. এটা তাকে জানতে হবে First. ফার্স্ট, এটা একদম বেসিক, বেসিক। এটা তাকে জানতে হবে। এটা জানার পরে তাকে আগে টার্গেট কাস্টমার কারা এটা আইডেন্টিফাই করতে হবে, যে আমি Okay. কার কাছে বিক্রি করব। রাইট। আজকে আমি যে কলে যাব, এই কলের কাস্টমারের ধরনটা কি। সো একজন সেলস প্রতিনিধি ইউজুয়ালি তো টার্গেট কাস্টমারগুলো আপনারা অফিসিয়ালি তো আগে থেকে সেট করা থাকে যে ইয়াস এটা আমার টার্গেট কাস্টমার। বেসিক্যালি আমি আপনাকে এবার দুই ধরনের একটা বলবো। এটা হচ্ছে, একটা তো অবশ্যই আমাদের একটা টার্গেট থাকেই, রাইট। আর কিছু থাকে আসলে যে সেলসম্যান কাজ করতে করতেই খুঁজে বের করে খুঁজে ফেলে। বের করে ফেলতে পারবে। ওইটাই আমরা বরঞ্চ চাই, যেহেতু আমার কাছে কিছু কাস্টমার টার্গেটের আছেই অলরেডি, এদের কাছে গেলে বারবার হয়তো আসবে, কিন্তু আমরা চাই যে নিউ অ্যাকুইজিশন, ওকে। রিটেনশন, একই কাস্টমারকে বারবার রিপিট কাস্টমার, রিপিট কাস্টমার। এগুলো আমরা চাই সবসময়। রাইট। রিপিট কাস্টমার সুবিধা আছে, আপনি তাকে বারবার টাইম দিতে হচ্ছে না, আপনি অল্প সময় একবার যখন কনভিন্স করছেন তাকে, কিন্তু আপনি আস্তে আস্তে রিপিট সেল করছেন। কিন্তু আপনি নতুন একটা কাস্টমারের পিছনে অনেক এফোর্ট দিতে হয় আপনাকে, কাস্টমার তো একদিনে তৈরি হয় না, আস্তে আস্তে তৈরি হয়। তো সে যখন টোটাল প্রসেসটাতে ঢুকে, প্রথম বললাম যেটা আপনাকে, যে সে তার নলেজটা তার এনহান্স করে, তারপর সে কোন কাস্টমার কাছে যাবে, এই কাস্টমারকে সে রিড করে প্রথমে, যে কোন ক্যাটাগরি কাস্টমার কাছে যাচ্ছে। তারপর সে যখন আমি সবসময় একটা, আজকে সকালেও বলতেছিলাম ছেলেদেরকে, যে তুমি নোট ডাউন করো কিনা, নোটে গিয়ে সব কিছু লিখো কিনা, আজকে সারাদিন তুমি কী করো, সারাদিন কিছু লেখো কিনা, যে আজকে এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো। এই নোট ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, সেলস লাইফে খুবই ইম্পর্টেন্ট। যে সে তখন কিন্তু টার্গেট করে, যে আজকে আমি এই কাস্টমার কাছে যাবো, এই কাস্টমার কাছ থেকে এই কাস্টমার কাছে, এই কাস্টমার কাছে এই পটেনশিয়াল আছে, এই কাস্টমার কাছে এই পরিমাণ আমার সেলস আসতে পারে, বা এই কাস্টমার কাছে আমার কালেকশন আছে, আমি কালেকশন এত টাকা কালেকশন আমার করতে হবে এই মাসে, অথবা তারটা ম্যাচিউর হয়েছে বা ডেলিভারি করতে হবে। এই টোটাল জিনিসটা সে কিন্তু আগে সকালবেলা সেগুলো গুছাই নেয়। মেহেদী ভাই, এই জায়গাটা আমি আপনার একটা ভ্যালিডেট পয়েন্ট কি অ্যাড করি আর কি, Sure, sure. দেন আপনি এখান থেকে আমি যাবো আবার। শিওর। একটা বিখ্যাত বই মিরাকল মর্নিং, মেবি আপনি পড়ে থাকতে পারেন, সেখানে একটা মানে ফুল বইটাকে একটা ম্যাথডিক মধ্যে নিয়ে আসছে, সেভার্স ম্যাথড। এবং হল এলরুডের এখানে একটা মারাত্মক কথা ছিল, সেভার্স ম্যাথডের লাস্ট পয়েন্টটা ছিল এস ফর স্ক্রাইব। সো স্ক্রাইব মানে বুঝিয়েছে যে প্রতিদিনের জার্নালিংটা করা, যে আমি আজকে সারাদিন কি করব এবং আমার প্ল্যানটা কি ইনফ্যাক্ট, Exactly. এবং রাতের বেলা আবার বা পরদিন আমি কালকে কি কি মিস করেছিলাম গতকালকে, যেটা আমি আজকে আবার নতুন করে করব। এই যে স্ক্রাইবিংটা একজন মানুষ যদি সকালবেলা উঠেই সুন্দর করে করতে পারে, তাহলে সারাটা দিন সে অনেক প্রোডাক্টিভ হয় এবং তার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়। যেটা আপনি একটু আগে মাত্র বললেন যে প্রতিদিনের জিনিস নোট নেওয়া, এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলা, যে দেখেন ইটস এ পাওয়ারফুল পার্ট। নোট না নিলে মানে আমার ব্রেন আমাকে প্রেশারটা দেয় না। এক্স্যাক্টলি, আপনি আজকে যে প্ল্যান করছো মাথায় আছে, কিন্তু ঠিক আছে না, মাথায় আছে, কিন্তু আপনি মিস করবেনই কোনো না কোনো সময়। 100%, আপনার 100%। ব্রেন 100% আপনাকে সারা দিন করাবে। আপনাকে মানে ওইটার মধ্যে রাখবে এমন কোনো কিছু না। আপনার অনেক কিছু আউটসাইড থেকে অনেক কিছু আসবে, এক্সটার্নাল প্রেশার আসবে, ইন্টারনালি আসবে, তখন কিন্তু আপনাকে মিস করার সম্ভাবনা থাকে। কিন্তু যখন নোটে থাকে তখন কিন্তু আপনি মিস করেন না, আপনি কিন্তু ওয়ান বাই ওয়ান কাজটা কমপ্লিট করেন। আর আজকের কাজ আজকে করতে হবে, কিন্তু নট ফর টুমোরো। আপনি যদি আজকে তাকে টেক কেয়ার না করেন, আপনার কম্পিটিশন তাকে টেক কেয়ার করে ফেলবে, অটোমেটিক্যালি ঠিক না? আপনি কিন্তু ইউ মে লুজ ইউর সেলস ইভেন। সময়, Very tough. স্রোত, সেলস কারোর জন্য ওয়েট কারোর জন্য ওয়েট করুন। এক্স্যাক্টলি, ইউ আর রাইট, 100%। স্যার এর পরের প্রসেসটাতে কি হবে, তাহলে সে নোট নিল। ওকে, নোট নিল, এবং সে আজকে সারাদিন কী করে সমস্ত নেট নিল। রাইট। এবং আমি আজকে আরেকটা জিনিসও বলেছি, যে তুমি সারাদিনে মিলে 8-10টা কাস্টমার ভিজিট না করে 2 থেকে 3টা কাস্টমার ভিজিট করো, কোয়ালিটি টাইম দাও, তুমি কাস্টমার সাথে টাইম স্পেন্ড করো, তার বেসিক্যালি তার নিডটা তুমি বোঝার চেষ্টা করো, এবং তার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করো। এটা শুধুমাত্র তার রিলেটেড কোনো প্রোডাক্টের প্রবলেম তা কিন্তু না, তার সাথে তুমি এমনভাবে মিশো অ্যাজ লাইক ইউ আর দ্য কনসালটেন্ট অর ইউ আর দ্য ফ্রেন্ড অর ইউর ব্রাদার। আর্লিয়ার আপনি একটা গল্প বলছিলেন যে ডিলার তার মেয়ের
কোথায় ভর্তি করবে এই হ্যাঁ প্রবলেমের জন্য আপনার কাছ থেকে এক্স্যাক্টলি সলিউশন নিয়েছে। এক্স্যাক্টলি আপনি ওইটা কি মনে হয় মিন করছেন আর কি, যে এক্স্যাক্টলি শুধুমাত্র আপনি রড বিক্রি করতে যাচ্ছেন, রডেরই প্রবলেম সলভ করেন না, ওই কাস্টমারের আরো অনেক প্রবলেম থাকতে পারে, সেখানে আপনি একটু সলভ করেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আপনি যখন এই কাজটা করবেন তখন অটোমেটিক্যালি কিন্তু কাস্টমার একটা ট্রাস্ট বিল্ড আপ হবে। এটা যে কোনো প্রোডাক্ট, আমি রড নিয়ে কথা বলছি না আসলে, আমি একদম একদম সেলসম্যান যারা, তাদের জন্য কি করা উচিত সেই গাইডলাইনটা বা সেইটাই আমি, যেটা আমি ফলো করি সেটা আমি আসলে ব্যাখ্যা করছি। নট আমার এখানে কোথাও বইয়ের কোথাও লেখা বলছি না কিন্তু আপনাকে, আমার এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলছি। তারপর সে যখন সেলস কলে যায় তখন সে আগের থেকে তার টাইমটা যদি নিয়ে রাখতে পারে সবচেয়ে বেটার। তার মানুষের সময় কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক মানুষের সময় খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখছি বিভিন্ন প্রোগ্রামে আপনি টাইম দিলেন যে ভাই 1 ঘন্টার প্রোগ্রাম, আপনি 7টায় আসতে বললেন। এখন যারা আসবে আমন্ত্রিত অতিথি, তারা যখন 7টার জায়গায় অনেকে 8টায় আসছে, কিন্তু যেই 7টায় আসছে তার অবস্থাটা আপনি চিন্তা করেন, ঠিক না? তাহলে আপনি সময়টা এমনভাবে নির্ধারণ করেন যে আপনি যদি 1 ঘন্টা কথা বলেন, তাকে বলেন যে আমি 1 ঘন্টার মধ্যে ভাই ছেড়ে দিব আপনাকে। আমি কিন্তু সেলস মিটিংগুলো এভাবে করি। আমি সেলস মিটিংও সকালবেলা যদি মিটিং করি বা যখনই আমি মিটিং করি, আমি বলি যে ভাই আজকে তোমাদের সাথে আমার কথা হবে মাত্র 15 মিনিট। আমি 15 মিনিটে কথা শেষ করবো, তারপর তুমি তোমাদের কাজ যেতে পারবো। তাহলে তো সে জেনে যায় যে আমি 15 মিনিট পর থেকে আমি এই কাজগুলো করতে পারবো। বা এটা আধা ঘন্টা, একটা যদি বলি আধা ঘন্টা, আধা ঘন্টাই। 1 ঘন্টা হলে 1 ঘন্টা, আর যদি বলি আজকে হোল ডে মিটিং, হোল ডেই হবে। মানে আপনার কথাটা না আমার নিতে কষ্ট হচ্ছে আর কি, সরি এইভাবে বলার জন্য আর কি মেহেদী ভাই। হ্যাঁ কষ্ট শিওর হচ্ছে কেন, আমি আমার এক্সপিরিয়েন্স বা আমরা যে সকল মানুষদের সাথে ওঠা বসা করি, যেহেতু আমি সেলস নিয়ে কাজ করি, সেলসের প্রচুর লিডারদের সঙ্গে আমি মিট করি, কথা হয়। আমি দ্য ফার্স্ট টাইম হয়তো বা শুনলাম যে বলছে আমি 15 মিনিটের জন্য ডাকি, 15 মিনিটে কথা বলি, এরপর ছেড়ে দিই। জি, সব জায়গায় উল্টাটা হয়। আমি যাই উল্টাটা হয় এরকম যে বলে যে আসেন একটু মিটিং করি, তো কোন ফাঁকে যে 2 ঘন্টা কাটে যায়, 3 ঘন্টা চলে যায়, ইভেন মেইন যে কাস্টমারের সাথে মিটিং করার পার্টটাই কেটে যায়, এইটা না ওই লিডাররা ভাবেই না। এবং উনি মনে করেন যে আমি আমার কাস্টমারের সঙ্গে, আমি আমার কলিগদের সঙ্গে যত মিটিং বেশি করব, তত বেশি সে শিখবে, তত বেশি সে অন্যরকম করে হবে, অন্যরকম একটা ব্যাপার। না আসলে হ্যাঁ, আপনার আমি কথা আমি অনুযায়ী আপনার তো সাথে আমি অ্যাবসলিউটলি পুরোটাই অল কেমন রাইট। যেন আমি একটু মানে ব্যতিক্রম মনে হইলো। রাইট, আমি সেলস প্রফেশনে আছি। আমি আপনাকে কয়েকটা জিনিস বলি। আই নেভার শাউটেড উইথ এনি অফ মাই কলিগস ইন মাই সেলস ক্যারিয়ার। আপনি কিন্তু অন ক্যামেরায় বলছেন অন ক্যামেরা বলছি, কেউ বলতে পারবে না, কেউ ক্লেম করতে পারবে না আমার সাথে। কোনো একটা ছেলে বলতে পারবে না যে যে মানে মেহেদী ভাই বা স্যার কখনো আমাকে বকা দিয়েছে, কখনো বলতে পারবে না। কঠিন কিন্তু কথা, সে আমার কাজ করে দিয়েছে, কঠিন টার্গেট কথা, করছে। কঠিন কথা, দে ওয়ার্ক ফ্রম হার্ট, দে কঠিন ওয়ার্ক ফ্রম কথা, হার্ট। কঠিন কথা মেহেদী ভাই। কেননা সেলসের মানুষ কমনলি বলে যে বকা দিতে হবে, বকা না দিলে কাজ কাজ করে হয় না, না। আমি দেখছি, আমি শাউটিং না করলে কাজ হয় না। এক্স্যাক্টলি ইভেন এমনও বলে যে ভাই আপনি কি ঘোড়ার ডিমের ট্রেনিং করেন, এমন মাঝে মধ্যে পাই। আমি বকা দেই দেখা কাজ করে, নেলে কাজ করেন, আপনি আমার জায়গায় আসেন নাই, বোঝেন নাই। তাইলে মাঝে মধ্যে আপনার এই ভিডিওটা দেখাবো আর কি, বুঝছেন? যে দেখেন বিএসআরএম স্টিলের মতো একটা বিগ জায়ান্ট কোম্পানি, যারা বাংলাদেশের 25% মার্কেট শেয়ার দখল করে বসে আছে, সেই কোম্পানির হেড অফ সেলস বলছেন যে সে তার লাইফে কলিগদেরকে বকা না দিয়ে কাজ করাচ্ছেন। রিয়েলি এটা একটা এক্সাম্পল সেট করার মতো। প্লিজ। বিএসএম তো একটা এথিক্যাল কোম্পানি, একেবারে আমরা এথিক্যাল প্র্যাকটিসটা এখানে করি। ট্রান্সপারেন্ট কোম্পানি, এখানে কিন্তু অনেক ভ্যালুস নিয়ে আমরা কাজ করি, ভ্যালুসগুলোকে আপহোল্ড করি আমরা। এবং আমরাও চাই যে প্রত্যেকটা কলিগ যারা আছে তারাও এই ভ্যালুসটাকে আপহোল্ড করুক। আমি গতকালকে সম্ভবত ভ্যালুস নিয়ে আবার একটা কথা বলেছি এবং জুমে করেছি, জাস্ট 1 ঘন্টা সময় নিয়েছি, আর আবার সবাইকে নিয়ে টাউন হল করেছিলাম। আমি একটা ভ্যালুস নিয়ে কথা বলেছি, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনার যারা ফ্রন্ট লাইনার আছে তারা যদি ওয়েল ইকুইপড হয়, নলেজেবল হয়, এবং তার যদি সব বিষয়ে সম্যক জ্ঞান থাকে, তার যদি কনফিডেন্স লেভেলটা আপ থাকে, সেলস তো আপনি করছেন না, সেলস তো ও করছে, এবং ওর মধ্যে যদি মোটিভেশনটা থাকে এবং একটা ক্লিয়ার কেরিয়ার পাথ থাকে, সে আপনার জন্য কাজ করবেই। এবং তাকে আমি দেখছি আমার আর্লি ক্যারিয়ার লাইফে আমার কিছু সেলস কলিগ যারা রিজনাল সেলস ম্যানেজাররা ছিল তখন, ওই সময় অনেক আগে কথা বলছি, আমি দেখতাম সারা দিন এরে চিল্লাচ্ছে ওরে চিল্লাচ্ছে, মানে একটা কারবার। নিজের প্রেশার উঠায়, ছেলেপেলেকে প্রেশার উঠে ফেলে, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ওর কেরিয়ার শেষ, ও নাই, দেশে নাই। আর ছেলেগুলো দেখি আর কোনো মানে খুব বেশি যেতে পারতেছে না।
ও সারাক্ষণ প্রেশার নিয়েই তো কাজ করা যায় না। আপনি তো সেলসে কিন্তু অনেক ইনোভেটিভ থিঙ্কিং লাগে। আপনি সেলস ইজ ইজ নট রকেট সায়েন্স। সেলসে আপনি, আমি যদি আজকে আপনাকে বলে দিই যে ইফতি ভাই আপনি অমুক জায়গায় যাবেন, আপনি এই প্রসেসগুলো ফলো করবেন, ইউ মাইট বি রং, আই মাইট বি রং। আপনি ওখানে যাওয়ার পর বলবেন যে না, আসলে সিচুয়েশনটা ওইরকম ছিল না, সিচুয়েশনটা আরেক রকম ছিল, এবং ওই সিচুয়েশনে কী বেটার হবে ওই সেলসম্যান ছাড়া ওখানে আর কেউ বলতে পারবে না। অ্যাবসলিউটলি। আপনি যতই ফরম্যাট করে দেন যতই যে তুমি ফ্রেমওয়ার্কে কিন্তু থাকে। এটা বলবা, তুমি কিন্তু স্যার বলবা, আপনি যাই দেখেন যে ওই লোক স্যার পছন্দই করে না, ওই লোক ভাই পছন্দ করে, মেবি। আপনি বুঝতে হবে ও কী পছন্দ করে, আপনাকে ওইটাই করতে হবে, রাইট। ঠিক না? অ্যাবসলিউটলি। তো এই ছেলেগুলোকে আমি যেটা বললাম যে আপনি যদি তাকে ট্রেন করেন, কোচিং করান, কোচিং আর ট্রেনিংয়ের মধ্যে পার্থক্য আপনার চেয়ে ভালো ইফতি ভাই আর কেউ জানে না, রাইট? আমরা অনেক সময় একটা ট্রেনিং করে, অনেক সময় কিন্তু ওয়ান কোচিংও করে। আমি কোচিং করানোর উদ্দেশ্য হচ্ছে তার পটেনশিয়ালটা তাকে দিয়ে বের করা, যে তুমি তোমার পটেনশিয়াল তুমি অনেক সময় জানেও না যে ওর মধ্যে এই স্কিলগুলো আছে। আমি যখন কথা বলতে শুরু করি, তোমার তো ভাই স্কিল আছে, স্কিল আছে, তখন নিজে অনেক সময় চিন্তা করি আসলে তো আমার কাছে আছে, এটা অ্যাপ্লাই করতে হবে এই জিনিসগুলো। ওটা অনেক ভালো দিক আছে, নিজেও জানে না। রাইট। মেহেদী ভাই, আপনার এই কথাটার সঙ্গে আমি একটু কানেক্ট করতে চাই। ইদানিংকালে কোচিং কালচারটা বাড়ছে। সো আমি তো রিসেন্টলি আপনার আইসিএফ এর পিসিসি লেভেলটার কোচিংয়ের ভর্তি হয়েছে এবং এটা নিয়ে কাজ করছি অলরেডি। প্রায় 5 মাস হয়ে গেল এটা নিয়ে অলরেডি পড়াশোনা চলছে। তো এইখানে যে বিষয়টা লক্ষণীয়, যে রিসেন্ট আমার ট্রেনিংগুলোতে চেষ্টা করি কোচিং বিষয়টা যেন ম্যানেজাররা পালন করে। যেমন রিসেন্ট একটা কোম্পানিতে ট্রেনিং করালাম, রেডিয়েন্ট ফার্মার। সো সেখানে একজন এরিয়া ম্যানেজার বললো, স্যার আমি কীভাবে আসলে এটাকে কাজে লাগাবো। আপনি যেহেতু এটা বললেন, সেই হিসাবে দর্শকদেরকে একটু আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি। যে সাপোজ আমি তখন ওনাকে ডাকলাম যে আচ্ছা বলেন তো, ইউজুয়ালি কী হয় একজন কলিগ যখন পারফরমেন্স খারাপ করে, তো আপনি তাকে এনে কী করতেছেন? তো বলে যে আমি জিজ্ঞেস করি সে কেন খারাপ করলো। আচ্ছা, এই কারণে খারাপ করছে, এরপরে কি জিজ্ঞেস করেন? বলে যে এরপরে তাকে একটা গাইডলাইন দেই যে আপনি তাহলে এরপর থেকে এই ডাক্তারকে ভিজিট করবেন, এই কাজ করবেন, এইভাবে চলবেন। তাই আমি বললাম, এটা তো আপনি তাকে একটা ডিরেকশন দিলেন, দিস ইজ নট কোচিং টাইপ হইল। তো তাহলে করবেন কীভাবে? ওনাকে প্রশ্ন করেন না, যাচ্ছে খারাপ করছেন কেন, খারাপ করছেন যে আপনার কোন কোন জায়গাটা চ্যালেঞ্জ মনে হচ্ছে, আর কি কি করা যেতে পারতো, আপনার কাছে কি মনে হয়, আপনার কাছে আর কী কী অপশন ছিল ইভেন, আচ্ছা কোন কোন ওয়েতে গেলে ভালো করার সুযোগ আছে, আপনার কাছে কি মনে হয়। মানে পুরোটাই তাকে দিয়ে বলানো যে কী কী অপশনস আছে। আপনি তো বলে দিতেই পারেন, দরকার নেই আপনার বলার, ওই কথাগুলো ওনার কাছ থেকে ট্র্যাক করে করে উনিই বলবেন। যখন উনি বলবেন তখন উনি ফিল করছেন এটাকে, ওন করছেন এটাকে, করে উনি যখন বলছেন তখন কিন্তু আপনি যদি বলেন ঠিক আছে আপনি তো বলেছেন, সো জাস্ট ফলো দ্য রুল, দ্যাটস ইট। তখন কিন্তু সে ওন করে নিজেটা নিজে কোন করবে। করে এক্স্যাক্টলি এই এক্স্যাক্টলি। জিনিসটা লিডারদের মধ্যে খুব খুব বেশি থাকা দরকার এখন। আসলে রিজিওনাল সেলস ম্যানেজার বলেন বা হেড অফ সেলস বলেন, সবার দায়িত্ব হচ্ছে আসলে তার টিমকে ট্রেন করা, কোচিং করানো, রেডি করে দেওয়া। কারণ সেলসটা সে করে না, আসলে ডিরেক্ট করে না, করে কিন্তু এই ছেলেগুলো কেরিয়ারে আপনি যদি কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারেন, ও তো জান দিয়ে ফেলবে আপনার জন্য। আপনি যদি অন্য কোথাও যান, দেখবেন হাউমা করে কাঁদতেছে আপনার জন্য। কেন করতেছে এটা? কারণ আপনি তার কেরিয়ারে কন্ট্রিবিউট করছেন, তাই না? আপনি তাকে রেডি করছেন, গাইড করছেন, তার খোঁজখবর নিয়েছেন। আপনি সিম্প্যাথি দেখেন না, আপনি এমপ্যাথি দেখিয়েছেন। অনেকে সিম্প্যাথি আর এমপ্যাথির মধ্যে পার্থক্য বোঝে করতে না। করতে পারে না। বোঝে আমি না। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। একবার আমি তখন সন্ধ্যার দিকে আমি অফিস থেকে নামতেছিলাম। তো নেমে দেখি যে আমি ওই যে আমি সেলফ ড্রিভেন, আমি গাড়ির লকটা আনলক করতেছিলাম। তখন পিছন থেকে আমাদের ডিএমডি স্যার উনি হঠাৎ করে ডাকে, মেহেদি তো গাড়ির চাকা কিন্তু পাংচার, দেখো সামনের গাড়ির চাকাটা। আমি দেখি কী, শীতকাল ছিল, আমার তখন ব্লেজার টেজার পড়া ছিল, আমি আস্তে আস্তে গুটাচ্ছিলাম যাতে টায়ার তো চেঞ্জ করতে হবে অ্যাটলিস্ট, পরে না আমি এতে নিব। তো উনার তো ড্রাইভার আছে। কিছুক্ষণ পর দেখলাম যে উনি নিজে ড্রাইভ করে গাড়ি চলে যাচ্ছে, আর উনি ওনার ড্রাইভারকে বলে দিয়েছে মেহেদির গাড়িটা ফিক্স করে তারপর তুমি বাসায় চলে এসো। দেখেন, দুইটা কাজ হতে পারতো। এক, উনি তখন বলতো মেহেদি তোমার চাকা তো পাংচার হয়ে গেছে, একটা সিম্প্যাথি শো করলো, চলে যেতে পারতো। কিন্তু উনি এমপ্যাথি শো করেছে। এমপ্যাথিটা কি? আমি যেটা আমার ভাষায় বলি সবসময়, সে এমপ্যাথি ইজ দ্য অ্যাকশন অফ সিম্প্যাথি। মানে উনি শুধুমাত্র সিম্প্যাথি শো করেন নাই, উনি কার্যকরভাবে আমাকে হেল্প করেছেন।
তো এই জায়গাটাতে আমরা কিন্তু সেলসেও আমরা যখন কাস্টমারের সাথে কথা বলি, এটা খুব বড় একটা ড্রাইভার বা কাস্টমারকে আমরা ডিল করি। আমি যদি এমপ্যাথির জায়গাটা যদি সবাই কাজ করতে পারি, এটা লিডারশিপের রোলেও কিন্তু খুব বড় একটা ইম্প্যাক্ট আছে, এফেক্ট আছে। লিডাররা কিন্তু এই জায়গায় এখন ভালো কাজ করছে মনে হয়, আমার বিভিন্ন জায়গায় মনে হয়। বাট আমি পার্সোনালি এই জায়গাটাতে খুব কাজ করি। আমার একটা শুরু থেকে এখন পর্যন্ত কিছু ব্যাপার থাকে যেগুলো আমি সবসময় চেষ্টা করি ছেলেপেলেদের প্রতি একটু এমপ্যাথেটিক থাকার জন্য। কারণ দিন শেষে সে আমার জন্য কাজ করে, আমার কোম্পানির জন্য কাজ করে। তাকে যদি আমি না বুঝি, তার কথা না শুনি, তাকে যদি স্পেস না দিই, তাকে যদি একটু দূরে রাখি সবসময়, সে কী করবে, কোনো একটা অকারেন্স ঘটলেও আমার কাছে হাইড করবে। অ্যাবসলিউটলি। একটা সেলসে অনেক সময় ম্যাসাকার হয়, অনেক বড় বড় ম্যাসাকার হয় কিন্তু না। কিন্তু যদি আমি তার সাথে মিশে যাই, তাকে স্পেস দেই যে আমি একটা সিনিয়র পজিশন আছি, সে জুনিয়র পজিশন আছে মনে করে সে আমার কাছে যদি আসতে না ভিড়তে না পারে, তাহলে এই জায়গাগুলো আসবে না। এই কালচারটা আমরা শিখছি আসলে। ধরেন আমি যখন বাংলালিংকে ছিলাম, মাল্টিনেশনাল, কিন্তু এই কালচারটা একেবারেই আপনি জানেন অন্যরকম। একদম সিও থেকে শুরু করে একদম জুনিয়র একসাথে তার কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজগুলো করে। ঠিক সেমভাবে আমিও চেষ্টা করি আমার যে টিম আছে সবার সাথে এইভাবে একসাথে কাজ করতে, যাতে কোনো ডিফারেন্স না থাকে, গ্যাপ না থাকে আমাদের মধ্যে। মেহেদী ভাই, আপনার এই যে সিম্প্যাথি, এমপ্যাথি এবং আরেকটা শব্দ একটু এক্সটেনশন হয়েছে, সেটার নাম হলো কম্প্যাশন। এক্স্যাক্টলি, মানে এক্স্যাক্টলি। আমার এমপ্যাথির সঙ্গে কোনো একটা অ্যাকশন যোগ করলে জি, তখনই সেটা হয় কম্প্যাশন। এক্স্যাক্টলি, এবং আপনার ডিএমডি কিন্তু সেই কাজটাই করেছে, আপনার এক্স্যাক্টলি, সঙ্গে এমপ্যাথি শো করে পরবর্তীতে ওনার এক্স্যাক্টলি, ড্রাইভারকে দিয়ে দিচ্ছেন। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। যে এই জিনিসটা আমি একটু অনুরোধ করব কম্পিটেন্সি সেন্ট্রালকে, যদি তাদের কোনো আপত্তি না থাকে, যে এইখানে ওনাদের একটা সুন্দর কম্প্যাশনের একটা ভিডিও আছে কম্প্যাশন নিয়ে। কম্পিটেন্সি সেন্ট্রাল বাংলাদেশের একটা অন্যতম রিনাউন কন্টেন্ট জেনারেট করে এরকম একটা কোম্পানি। ইভেন আজকে যে আমরা পডকাস্ট করছি, এটা ওনাদের ইয়েতেই হয়েছে, কি বলে, শুটিং প্রোডাকশন হাউসই হচ্ছে আর কি। সো আমরা যদি যাই, তার আগে একটু সামারাইজ করতে চাই সেলসম্যানের যে জায়গাটা থেকে ছিলাম, সেখান থেকে পরবর্তীতে আমরা লিডারশিপে আসলে ঢুকে গেছি। সো সেলসম্যানের জায়গা থেকে যদি একটু সামারাইজ করি মেহেদী ভাই, আপনি প্রথমে বলেছেন যে একজন সেলসম্যান, সেটা যেই প্রফেশন হোক না কেন, ফার্স্ট তাকে জানতে হবে, জানতে হবে, পড়াশোনা করতে হবে, সেখানে ফিচার, বেনিফিটস, ইউনিক সেলিং পয়েন্টস, প্রোডাক্টের আরও অনেক কিছু বিষয় তাকে জানতে হবে। সেকেন্ড, তার টার্গেট কাস্টমার্স সম্পর্কে তাকে জানতে হবে। এবং টার্গেট কাস্টমার মধ্যে আপনি যেটা বললেন যে শুধুমাত্র অফিস থেকে দেওয়া জিনিসগুলোই না, সে নিজে নিজে অনেক এক্সপ্লোর করতে হবে, মার্কেট থেকে গিয়ে 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 ওই এক্সপ্লোর করাটাই আপনারা অনেক বেশি প্রেফারেন্স দেন, বিং এ হেড অফ সেলস। অফকোর্স। থার্ড থিং, আপনি বলেছেন যে একদিনে আসলে অনেক কাস্টমারকে ভিজিট করতে আপনি যাবেন, কানেক্ট না করে অ্যাটলিস্ট আপনি হয়তো বা কনসাইজলি 2টা বা 3টা করেন, বাট কোয়ালিটি কল করেন, কোয়ালিটি, তাকে আলাদা করে সময় দেন, তার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করেন। Exactly. শুধুমাত্র যে আপনি আপনার পণ্য দিয়েই করবেন, নট লাইক দ্যাট, আরও ভিন্ন ভিন্নভাবে হতে পারে। আপনি এরপরে শেয়ার করলেন যে তাকে একটা জার্নাল মেনটেন করা, যে আমি আজকে কাকে কাকে ভিজিট করছি বা আমার টার্গেটটা কী, সেটাকে লিখে রাখাটা, কারণ লিখে রাখাটা বা নোট নেওয়াটা খুব খুব জরুরি। এরপর আপনি একটু শেয়ার করলেন যে ওই কাস্টমারের সঙ্গে আপনার আরও একটু এক্সটেন্ডেড রিলেশনশিপটাকে বাড়ানো, যেন উনি আপনাকে আস্থার জায়গাটা নিয়ে যায় সে বিষয়টায়। সেখান থেকে আমরা পরবর্তীতে চলে গেলাম আমাদের লিডারশিপ রোলে। সেখানে লিডারশিপ রোলের জায়গাটা আসলো এখন এমপ্যাথির জায়গাটা একটা বড় করে। তারপরে আসলো আপনি এই যে কলিগদেরকে পড়াশোনা করানো, যে আপনি ট্রেনিংয়ের কথা বলেছেন, যে আপনি আপনার অ্যাজ এ লিডার আপনার বড় একটা দায়িত্ব হচ্ছে তাকে ট্রেন করা। আরেক এই জায়গায় আমি একটু অ্যাড করি। আমি এটা হয়তো স্কিপ করে গেছি সামহাউ। আপনি জানেন এখন যে অনলাইনে অনেকগুলো কোর্স পাওয়া যায় এবং ফ্রি পাওয়া যায়। আমি এটা গত বছর বা তার আগের বছর থেকে একটা জিনিস করছি, সবাইকে বিভিন্নভাবে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। বলছি ভাই, তোমার যেটা লাগে তুমি এটা ফ্রি করে সার্টিফিকেটটা অর্জন করে এখানে শেয়ার করবো আমাকে, আমি দেখতে চাই। এর মধ্যে দেখবেন যে কিছু কিছু ছেলে পেলে বেশ অনেকগুলো কোর্স করে ফেলছে অলরেডি, আবার কিছু কিছু কেউ করেই নেই। আপনি কিন্তু বুঝতে পারছেন যে আসলে কাদের মধ্যে এই জানার আগ্রহটা বেশি, এনথুজিয়াজমটা কার কার বেশি, বেশি। রাইট। আপনি কিন্তু বুঝতে পারছেন যে কোন ছেলেগুলো আসলে আগানোর মতো ছেলে, আপনি কিন্তু অটোমেটিক কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারতেছেন। ডেফিনেটলি ডেফিনেটলি। এবং পরবর্তী তাদেরকে এবার বলছি যে তোমরা তো ফ্রি শিখছো, এবার ভাই কিছু পেইড ভার্সন শিখো একটু ডিল। এর মধ্যে বেশ কয়েকজন নিজে নিজেই আরও কিছু পেইড ভার্সন তারাও শিখে ফেলছে। তার মানে একটা কোম্পানির সবসময় যে আপনাকে ট্রেন করবে নট নেসে, আপনার নিজের একটা দায়িত্ব আছে। আপনি যে কোম্পানির জন্য একটা অ্যাসেট হবেন, একটা ভ্যালুয়েবল অ্যাসেট হবেন, এটা তো আপনাকেই করতে হবে। একটা অর্গানাইজেশন আপনাকে ট্রেন আপ করবে, ডেফিনেটলি তাদের একটা প্ল্যান আছে, একটা শিডিউল আছে,
টিএনএ আছে, কম্পিটেন্সিস গ্যাপগুলো অ্যানালাইসিস করে আপনার জন্য ট্রেনিং ডিজাইন করবে, আপনাকে ইন্টারনাল কিংবা এক্সটার্নাল ট্রেনার দিয়ে করাবে, কিংবা লোকাল কিংবা দেশের বাইরে কোথাও আপনাকে হয়তো ট্রেনিং করাবে। এটা অ্যাজ এ পার্ট অফ এইচআর, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনিও জানেন যে আপনার আসলে কোন কোন জায়গায় দুর্বলতা আছে। তো আপনার উচিত, এখন তো অনলাইনে অনেক কোর্সেস অ্যাভেলেবেল আছে, অনেক ভিডিওস আছে, আপনি দেখতে পারেন। আপনি এগুলো কোর্সগুলো করে আপনার যেই জায়গাগুলোতে মানে আপনার গ্যাপ আছে সেটা আপনি ডেভেলপ করে নেন। তো এই জায়গাটা কিন্তু আমরা যারা সেলস লিডারশিপ রোলগুলোতে আছি তাদের উচিত, আমি মনে করি ব্যক্তিগতভাবে, আমি যেটা করি সেজন্য বলছি, যেটা আমি করি না সেটা বলতে চাই না এখানে, মানে তাদেরকে গ্রো করার জন্য আপনি মোটিভেট করতে হবে, ইন্সপায়ার করতে হবে যে ভাই তুমি এই জায়গাটাকে ডেভেলপ করো, নিজেকে তুমি ভালো করবে এবং তোমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে তোমাকে আগামী দিনের। আমি মাঝে মধ্যে বলি ভাই আমি তো বুড়ো বয়সে এই জায়গায় আসছি ভাই, তুমি তো আমার হাফ বয়সে তুমি এই জায়গায় আসতে হবে। এটা পসিবল না এমন কিছু নাই। আমি বলেছি কথাগুলো, আজকের সেশনও বলেছি আমি এটা। আর আমি ব্যক্তিগতভাবে কম মিটিংয়ে বিশ্বাস করি, কম মিটিংয়ে কম বিশ্বাস মিটিংয়ে করেন। বিশ্বাস করি। আমি হয়তো মান্থলি মিটিংটা করি, আর যদি কোনো এর মধ্যে কোনো আর্জেন্ট মিটিং হয়, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে আগে মেসেজ দিই ভাই আজকে 10 মিনিট একটা সেশন আছে, তোমরা শুধু 10 মিনিট আমাকে শুনবা, যদি কোনো কিছু জানার থাকে পরে টেক্সট করবে, আই রিপ্লাই, বাট তুমি তোমার কাজটা টাইম দাও, তোমার কাজে টাইম দাও, তো তোমার টাইম আমি নিব না। আমি কী করি 10 মিনিট 15 মিনিট একটা সেশন করি, আমি ছেড়ে দিচ্ছি, শেষ। আমরা যদি মনে করেন যে হ্যাঁ প্রতিদিন তো আমি তাকে 1 ঘন্টা করে আটকে রেখে, আমি আমার ক্যারিয়ার একটা শুরুতে এরকম কিছু কিছু ব্যাপার আমি পেয়েছি, এরকম যে যেখানে জয়েন করেছি, আমি না কোম্পানির নাম এখন বলবো না কোন কোম্পানিতে, দেখলাম যে আমার এক সিনিয়র কলিগ আমার আগে জয়েন করেছে, তার প্রতিদিনের কাজ হচ্ছে ছেলেবেলেকে আটকে রেখে মানে মিটিং করবে। মিটিংয়ের বিষয় কি জানেন? গতকালকে কত ডেলিভারি হয়েছে, আজকে কত ডেলিভারি করবা। কতক্ষণ মিটিং হতে পারে বলুন তো এটার জন্য? ম্যাক্স 15 to 20 মিনিটস। আচ্ছা, এইটাকে সে 45 to 1 ঘন্টা করবে কীভাবে? সে ব্যক্তিগত অনেক গল্প এখানে চলবে, ফ্যামিলি গল্প, এই গল্প সেগুলো, ওয়েস্টেজ অফ টাইম পুরোপুরি। তো পরবর্তীতে আমার যিনি তখন হেড ছিলেন, ওনাকে বললাম যে স্যার একটা কাজ করি, আমার টিমকে নিয়ে আমি একটু আলাদা মিটিং করি, কম্বাইন্ড মিটিং না করি। বলতে ঠিক আছে। পরে দেখা যাচ্ছে আমার টিমের লোকজন কোনো মিটিংয়ে নেই, কোনো মিটিং নেই। আচ্ছা। মিটিং এখন ইজি, মিটিং আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন। না, যদি আপনি সেটা বাধ্য হয়ে গেলেন তাহলে ওই টিমের তো প্রেশার পড়ে যাওয়ার কথা যে না, পরবর্তীতে তারাও কিন্তু রিলিফ হয়েছে একসময় গিয়ে, হ্যাঁ সেটাই তো যখন কথা। দেখতেছে যে এই টিমের মিটিং ছাড়াই কিন্তু পারফরমেন্স ভালো হচ্ছে, আর এই টিম মিটিং করেও লাভ আসলে হচ্ছে না। লাভ হচ্ছে না, তখন তো মিটিংয়ের ভ্যালু চলে গেছে ওখান থেকে। আমি যখন দেখলাম যে কারণ একটা কিছু আছে লিড বাই এক্সাম্পল, আপনি একজন সেলস লিডার হিসেবে আপনি শুধু কমান্ড করবেন, শুধু ডিরেকশন দেবেন, এটা না কিন্তু। আমার মনে আছে আমি যখন প্রথম বিএসআরএমে জয়েন করি, লিড সেলস হিসেবে জয়েন করেছি, আপনি বলেছি আমি, আউটস্ট্যান্ডিং কাস্টমার থাকে, অনেক ডিউজ থাকে কাস্টমারদের। একটা কাস্টমারের অনলি সম্ভবত 5,000 টাকা ডিউ ছিল, অনলি। আমি ওই সেলসম্যান যে ছিল তাকে বললাম যে চলেন ভাই আপনার সাথে একটু মোটর সাইকেলে যাই, মোটর সাইকেলের পিছনে উঠলাম, বৃষ্টিও বলছে, বৃষ্টিও কষ্ট হচ্ছে, চলেন ভাই যাই। তো এই লোকের বাসায় চলে গেছে আমি, তো ওই লোককে পাওয়া যায় না যদিও, কিন্তু ওই ভদ্রলোকের ওয়াইফ ছিলেন। তো আমরা ভিতরে আর প্রবেশ করি না, বাট ওনাকে মেসেজটা দিয়ে আসলাম যে টাকাটা আপনি দিয়ে দিয়েন। ওয়াইফ তো আসলে একটু শুনছে এটা জিনিসটা, কারণ তার তো গায়ে লাগার কথা, তাই না? একটা বাসায় চলে আসছে, কোম্পানির লোক বাসায় চলে আসছে, টাকা পয়সার জন্য খোঁজখবর নিয়ে চলে আসছে। এভাবে করে কিন্তু একটা সময় গিয়ে আমাদের তখনকার যে ড্যাপ মার্কেটে ছিল, B2B সেগমেন্ট অ্যাকচুয়ালি, তখন ওই সময়টার প্রায় 80% আমরা রিকভার করতে পেরেছি। এটা কেন? এটা হচ্ছে একটা টিম যখন দেখছে যে আপনি নিজে মাঠে নেমে গেছেন, সে কিন্তু তখন তারাও কিন্তু মাঠে নেমে গেছে যে বস নেমে গেছে, এখন তো আমার তো উপায় নেই, আমাকে তো নামতে, উনি তো আমার সাথে চলে যাবে। তো এইভাবে করে কিন্তু আসলে টিম চালাতে গেলে মানে ফিলোসফিটা হচ্ছে এই, যে আপনি টিমের মতো আপনাকে অ্যাক্ট করতে হবে, আপনি শুধু ডিরেকশন দিলে কখনো কথা শুনবে না।
মেহেদী ভাই আপনার এখানে আমি একটু সামারাইজ করতে চাই, কারণ আসলে অনেকগুলো কথা বলছি তো আমরা সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে তখন হবে কি আরেকবার পার্টিসিপেন্টরা যারা আমরা শুনছি আর কি ইনফ্যাক্ট তাদের জন্য সুবিধা হবে। লিডারের আপনি অনেকগুলো গুণের কথা বলেছেন বা অনেকগুলো বিষয় করতে বলেছেন। নাম্বার ওয়ান হচ্ছে আমি যদি ধরে নিই এটাকে ফার্স্ট, লিড বাই এক্সাম্পল। আপনি যেটা সরাসরি ক্রেডিট কালেকশনের জন্য বাড়িতে চলে গেছেন। সেকেন্ড ওয়ান হচ্ছে যে তাদেরকে ট্রেনিং করাইতে হবে। আপনি যেটা করে অনেক ভালো ফিল করেছেন এবং আপনি ভালো রেজাল্ট পেয়েছেন, এবং এই ট্রেনিং করানোর জন্য একটা মানে ক্রেডিবিলিটির জায়গা থেকে আপনাকে যদি একটু আমি অ্যাড করি, 70-20-10 নামক একটা লার্নিং মডেলই আছে। মানুষ 70% শিখে অন দ্য জব ট্রেনিং থেকে, 20% শিখে তার টিম বা পরিবেশ থেকে, এবং 10% হচ্ছে কোম্পানি তাকে শেখায়। তার মানে 90% শেখা বা শেখানোর দায়িত্ব, যদি চিন্তা করি এজ এ লিডার, তাহলে আমার টিমকে 90% শেখানোর দায়িত্ব আমার কিন্তু। তাকে কিভাবে আমি অ্যাসাইনমেন্টের মধ্যে রাখবো, পড়াশোনার মধ্যে রাখবো, এই যে আপনি তাকে লিঙ্ক শেয়ার করে দিচ্ছেন, সার্টিফিকেট দাও ভাই, দিয়ে একটু তুমি ইয়ে করো, তাকে ইন্সপায়ার করছেন, মোটিভেট করছেন। সো বিং এ লিডার আমার টিমকে মোটিভেট রাখা, ইন্সপায়ার করার আমার দায়িত্ব। 3 নম্বর গেল। 4 নম্বরে আপনি যেটা কোট করলেন কথাটাকে, যে মিটিং যত কম করা যায় তত মঙ্গল। বাংলাদেশে বর্তমানে দেখতেছি ম্যাক্সিমাম কোম্পানিগুলো গুগল মিট আর জুমের যন্ত্রণায় পোলাপান চাকরি ছেড়ে দেওয়ার মতো অবস্থা। আর নতুন করে বেরিয়েছে হোয়াটসঅ্যাপে, তো এখন মিটিং করা যায় একবার লম্বা সময় ধরে, জুম লাইক। সো এইটা নিয়ে আরেক বিপদে পড়ছে লোকজন। সো অনেকেই বলে যে ভাই আমাদের একটু গুগল মিটটা কমায় দেন না, ট্রেনিং করাতে গেলে লোকজন বলে। সো আমার এই ভিডিওটা যারা দেখছেন, একটা এক্সাম্পল, লিভিং এক্সাম্পল আপনাদের সামনেই আছে যে আসলে মিটিং করানো ছাড়াই খুব ভালো করা যায়। কেন? এই যে ট্রেনিং করাবেন, তাকে তৈরি করেন, এগুলো হচ্ছে আপনার মেইন এক্স্যাক্টলি, ইউর কাজ। রাইট, ইউর রাইট, ইউর অ্যাবসলিউটলি রাইট। দেন আপনি আরেকটা জিনিস বলেছেন যে লিডারকে হইতে হবে এমপ্যাথেটিক কোর্স, এবং কোর্স, কম্প্যাশনেট, এই জায়গাটা কোর্স। থেকে। সেলস তো আসলে 80% স্ট্র্যাটেজি, অনলি 20% এফোর্টস। রাইট, 80% স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি 80%, 20% 20% এফোর্টস, এফোর্টস। 100%। ওকে। আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই আমি। আমরা একজন টপ ক্লাস কাস্টমার, মানে একটা কর্পোরেট কাস্টমার। ওকে। উনি, আমি নাম বলছি সঙ্গত কারণে বলছি না, বাট চট্টগ্রামে একটা বড় কাজের, মানে পোর্টের একটা কাজে উনি কাজ পেয়েছিলেন। তো উনাকে আমাদেরকে মিট করতে হবে। আমাদের সাথে আমাদের যেহেতু বড় কাজ, ডিএমডি সাহেব নিজেও আমাদের সাথে চলে গেছেন তখন ওই সময়টাতে। তো আমরা যাওয়ার আগে ওনার প্রোফাইল স্টাডি করলাম আগে, গুগলে জিজ্ঞেস করলাম ভাই এই লোকটার সম্বন্ধে জানো, ডিটেলস জানলাম। জেনে দেখলাম যে উনি ধরেন দাবা ফেডারেশনের সাথে ইনভলভ, বাফুফের সাথে ইনভলভ, এরকম অনেক খেলাধুলার সাথে উনি খুব প্রমিনেন্ট একদম। নাম বলে চিনি ফেলবো কিন্তু বলছি না সঙ্গতার কারণে। হাউএভার, তো আমরা গিয়ে ওনাকে কিন্তু আমাদের স্টিল সম্বন্ধে কোনো কথা বলি নাই শুরুতে, সমস্ত কথা বলছে ওনাকে নিয়েই, ওনার দাবানিয়া, ওনার দাবা নিয়ে, ওনার ফুটবল ফুটবল নিয়ে, ফেডারেশনে। ওনার সামনে কি হবেন এগুলো নিয়ে কথা বলছি। এবং মানুষজন কিন্তু নিজের কথা বলতে খুব পছন্দ করে, লেখার সময় নিজের নামটা আগে লিখে, কলম টেস্ট করার জন্য না, কলমের কালি আছে কিনা টেস্ট করার সময়। এবং সে নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে মানুষজন। তো যখন উনি এত কথা শুনছে, ওনার এত প্রশংসা শুনছে এবং সব কিছু মিলে ওনার এক্সপেকটেশন অনেক হাই ছিল, একটু ভালো ডিসকাউন্টে আমাদের কাছ থেকে নিবে। আমরা অনেক কম ডিসকাউন্টে ওনার কাছে বিক্রি করে চলে আসছি। এটা সম্ভব হয়েছে কেন জানেন? কারণ ওনাকে আমরা স্টাডি করছি ভালোভাবে, এবং এবং উনি যখন দেখছে যে এরা তো অনেক বেশি জানে আমার সম্বন্ধে, তো উনি একটা কাস্টমার শেষ পর্যন্ত একটা মানে চক্ষু লজ্জার ব্যাপার আছে না? একটা এম্বারেসিং সিচুয়েশনে পড়ে যায় আসলে। আপনি সকলের কারণে। প্রাইস নিয়ে কথা বলারই দরকার নেই, প্রাইস আসবে সবার পরে। পরে আসবে। আপনি ট্রেনিং করেন, আপনি জানেন, আমার চেয়ে আরও ভালো জানেন ইফতি ভাই। এইখানে যে একটা আপনার কথাটাকে একটু ভ্যালিডেট করি আর কি, একটা বই লিখেছেন যে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বাই ডেল কার্নেগি। তার বইয়ের মধ্যে একটা গবেষণার রেজাল্ট আছে এরকম যে মানুষ অলমোস্ট 85-90% কারোর সাথে মিট করার পর সে তার নিজের সম্পর্কে শুনতে চায়। তার মানে নিজের সম্পর্কে কেন, ইমাজিন আপনি যখন কোনো কাস্টমারের কাছে গেলেন, আপনি তার ফুটবল নিয়ে কথা বলছেন, তার দাবা নিয়ে কথা বলছেন, তার নেক্সট ক্যারিয়ার নিয়ে কথা বলছেন, মানে পুরোটাই তো তাকে নিয়ে বলতেছেন। এক্স্যাক্টলি, তো অটোমেটিকলি সে আপনার প্রেমে পড়ে যাচ্ছে এবং আপনি যা চান তখন উনি ওই অনুযায়ী আপনার সঙ্গে মুভ করতেছে, এক্স্যাক্টলি। আর ওনাকে বলতে সুযোগ দিচ্ছি, সুযোগ দিচ্ছেন। আমরা আসলে ব্যক্তিগতভাবে মানুষজন
একটু বলার চেষ্টা করি বেশি, শোনার চেষ্টা করি কম। এটা আপনিও ভালো করে জানেন। কমনলি আমি এই কথাটা প্রায় বলি যে মানুষের দুটো কান আছে। এই যে একটা কান, একটা কান, দুইটা কান যখন একসাথে হলে কি হলো, একটা হার্ট হলো। তার মানে হচ্ছে আমি দুটো কান যদি দিতে পারি, ওই লোকের হার্ট ঠিকই জয় করতে পারবো। নতুন শিখলাম, আমি কিন্তু এর আগে জানতাম না এটা রিয়েলি আপনি জিনিসটাকে এভাবে কানেক্ট করেছেন। মানে কানের যদি আমরা শেপটাকে ধরি এরকম, রাইট? হ্যাঁ, সো দুইটা কান একসাথে করে ফেললে ইটস এ হার্ট। এক্স্যাক্টলি। রাইট। ডিয়ার অডিয়েন্স, আপনারা যারা দেখছেন, আপনি যদি মানুষের হার্ট জিততে চান, তাহলে মেহেদী ভাইয়ের এই যে একটা টোটকা, এটা কিন্তু মারাত্মক কাজে দিবে। আজকের পর থেকে আপনি যে কোনো মানুষের হার্ট জয় করতে পারলে বিক্রি আপনার জন্য ডাল ভাত। সো সেক্ষেত্রে দুই কানকে এরকম জোড়া দিয়ে ফেলবেন হার্টের সাথে, তাইলেই হয়ে যাবে কি আপনি ওনার হার্ট জয় করতে পারবেন, আলটিমেটলি ওনার কথা বেশি শুনতে পারবেন। হ্যাঁ, এখানে একটা টিপস দিতে পারি আমি, সেটা হচ্ছে এই, মানুষের কথা বেশি শোনার জন্য আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, তাদেরকে ওপেন এন্ডেড ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স করতে কোয়েশ্চেন্স, হবে। অ্যাবসোলিউটলি। ওপেন এন্ডেড কোয়েশ্চেন্সকে যেই প্রশ্নের মাধ্যমে উনি খালি বলবে কন্টিনিউয়াসলি, এক্স্যাক্টলি। আর আপনি খালি শুনবেন, এটা হচ্ছে ওপেন এন্ডেড অনেক কোয়েশ্চেন্স। এন্টারপ্রেনার আছে, তার অনেক গল্প আছে না ভাই, সাকসেস স্টোরি আছে না। প্রচুর। আপনি যদি বলেন যে ভাই স্যার আপনি কেমনে এই জায়গায় আসলেন, হ্যাঁ, হুম? আপনি এই জায়গায়, আমাদের অনেক ছেলেপেলে আছে, তাদেরকে আপনার গল্পটা বলতে হবে। একটু আমাকে বলেন স্যার কীভাবে আসলেন। রাইট রাইট রাইট। ঠিক, আপনি আমাকে বললে না, আমি তাই করব, গল্প আমি তো শুরু করব। আপনাকে প্রশ্ন করলাম, তো আপনি 11টা বছরে 8টা প্রমোশন পাইছেন কেমনে মেহেদী ভাই? যখনই হচ্ছে আপনি কিন্তু এখন অনেক বলা শুরু করে দিয়েছেন। রাইট, খুবই স্বাভাবিক, দিস ইজ রাইট, ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স। এক্স্যাক্টলি। যেটা অনেক বেশি মানুষকে কানেক্ট করে, যদি মনোযোগ দিয়ে শোনা যায়, লিসনিং এর যে পাওয়ারটা, দ্যাটস ওয়ান্ডারফুল। মেহেদী ভাই, আমরা আমাদের প্রায় শেষের দিকে চলে আসছি, বাট আমি না এখনও আপনার কাছ থেকে আরও দু একটা জিনিস না শুনলেই নয়। ধরেন আপনি তো স্টিল ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, সো জি। স্টিল ইন্ডাস্ট্রির আপনার এমন কোন সিক্রেটস যেটার কারণে আপনি আসলে এত ভালো করতেছেন? মানুষ তো টার্গেট নিয়ে মুভ করে, তার কোয়ান্টিটি নিয়ে খেলে, এবং প্রত্যেক বছর টার্গেটের চাপ বাড়ে। সেলসে যারা কাজ করি তারাও এটা নিয়ে খুব মরিয়া। আপনার অনেকগুলো কথা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে, তো এখানে কোনো ব্যতিক্রম আছে কিনা আমি জানি না, একটু আছে, শুনতে চাই আর কি। ডেফিনেটলি আছে। এটা আমি বলতে কোনো অসুবিধা নেই। আহ, আমরা যারা সেলস প্রফেশনে আছি, আমরা বেশিরভাগ লোকজন শুধু কোয়ান্টিটিকে হিট করার চেষ্টা করি। জিজ্ঞেস করি ভাই তোমার টার্গেট কি, আমার এত টন, কিংবা এত টাকা, কিংবা এত ইউনিট, কিন্তু এতটা, এভাবে করে তার টার্গেটটা বলে। আসলে একজন সেলস পার্সনের টার্গেট হচ্ছে দুটো, একটা হচ্ছে কোয়ান্টিটি টার্গেট, আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি টার্গেট। আমরা কিন্তু অ্যাক্টিভিটি টার্গেটটা নিয়ে কাজ করি। আপনাকে বলছেন সেলস ইজ এ টোটাল একটা প্রসেস। আমি যখনই অ্যাক্টিভিটিগুলো একদম গ্রামার মেনে মেনে করব, এখান থেকে একসময় রেজাল্ট আসতে বাধ্য। কারণ আপনি তো প্রত্যেকটা জায়গায় আপনি কানেক্ট করতেছেন। আমি যে বললাম যে আপনার সেলসটা হবে, তারা সেলস ড্রাইভার কারা, ইনফ্লুয়েন্সার কারা, তাদেরকে আপনি কানেক্ট করতেছেন। তার মানে আমি যদি দেখি স্টিলের ড্রাইভার হচ্ছে ইঞ্জিনিয়ার যারা তারা, তারপরে সাইড ইঞ্জিনিয়ার যারা তারা, ইভেন ইভেন লোকালি যদি কোনো বড় কোনো একটা স্টিল রিলেটেড ডিলার মিলার আছে, ওইখানে যারা যায় একটু বড় সড়ো মানুষ। মানুষ তো আসলে ভালো জিনিসই চায়, তাই না? ডেফিনেটলি। দেখেন, আপনি সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি করবেন, আপনি কি অল্প কোনো টাকার জন্য কি রিস্ক নেবেন? না, মানে কিছু টাকা সেভ করার জন্য রিস্ক নেবেন? প্রশ্নই আসে না। নিশ্চয়ই নেবেন না। আপনি ভালো প্রোডাক্টে কিনবেন। তাহলে ভালো প্রোডাক্ট কিনতে হলে, ভালো মানের জিনিস কিনতে হলে অবশ্যই আপনি ভালো জিনিস, আপনি যাচাই বাছাই করবেন, মানুষজনের সাথে আপনি পরামর্শ করবেন যে কোন জিনিসটা ভালো। রেফারেন্সিয়াল তো আপনি জানেন, আপনাদের ট্রেনিং করেন। আমি একজন যদি স্যাটিসফাইড কাস্টমার থেকে মানে 10টা কাস্টমারকে বলবো যে ভাই বিএসআরএম নেন, প্রোডাক্ট যদি বিএসআরএম ভালো লাগে এটা। তো আমরা বিএসআরএম, আপনি যে কোনো জায়গায় স্যাম্পল টেস্ট করলে আমরা চোখ বন্ধ করে বলবো এটা পাস করবে। প্রোডাক্ট কোয়ালিটি এই লেভেলের আমাদের এই জায়গায়। আর না, এখন আমার একটা প্রশ্ন মেহেদি ভাই, সরি এভাবে আমি বলার জন্য, ধরেন আপনি সুযোগ পেয়েছেন বিএসআরএমকে আপনি সার্ভ করছেন, এখন আমি যদি ধরে নেই আমি তো একটা নর্মাল কোম্পানির রড বিক্রেতা, রড কোম্পানি জব করি, তার মানে কি আমি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তো আমার কোম্পানি করে না, সেজন্য কি আমার বিক্রি হয় না? হয়, তাইলে আমি এটা করব না? কাস্টমার তো ভিন্ন, আপনার কাস্টমার সেগমেন্টেশন আছে। রাইট। আপনি কেউ অ্যাপেক্সের জুতা কিনে, কেউ ফুটপাতের জুতাও কিনে, ও কি বিক্রি করছে না?
করছে। আমার টার্গেট তো তারা না আসলে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, আমার টার্গেট বেসিক্যালি সবাই। কিন্তু আমি সবটা নিতে পারবো না। বাকিরাও কিছু, কিছু নিবে, অবশ্যই নিবে। কিন্তু যে বাড়িটা করছে, যে ইনভেস্ট করছে, সে যাতে রাইট জায়গায় ইনভেস্ট করতে পারে। আমি শুরুতে একটা কথা বলছিলাম যে অনেক ভালো কোম্পানির প্রোডাক্টও আনসোল্ড থেকে যায়। অপরচুনিটি সেলটা রয়ে যায় কমিউনিকেশনের অভাবে, ইনফরমেশন গ্যাপের কারণে। আমরা যদি প্রত্যেকটা জায়গায় পৌঁছতে পারি, যে আমার প্রোডাক্ট নিয়ে সব জায়গায় পৌঁছতে পারি, আমি অপরচুনিটি বাড়লো, আমার সেলিং চান্সেস হায়ার হলো, আরও অনেক বেশি হায়ার হলো। কারণ আমাদের স্প্রেড করতে, আপনার একটা প্রোডাক্ট পজিশনিং ব্যাপার আছে, প্রোডাক্ট র্যাকে যে প্রোডাক্টগুলো রাখে বিভিন্ন জায়গায়। ধরুন একটা মোবাইল যদি আপনি দেখবেন, মোবাইল কোম্পানি যারা, মানে হ্যান্ডসেট কোম্পানির কথা বলছি, যারা হ্যান্ডসেট বিক্রি করে, তারা কিন্তু ওই ডিসপ্লেতে তার প্রোডাক্টটা সামনে আছে কি না সেটা নিয়ে কিন্তু প্রতিযোগিতা হয়, এবং এটা ইনসেন্টিফাই করে, যে যদি রাখে সে ইনসেন্টিভ দেয়। কেন দেয় এটা? কারণ সে তার প্রোডাক্টটা সব জায়গায় অ্যাভেলেবেল আছে এটা বোঝাতে চায়, কাস্টমার যাতে প্রথম গিয়ে এটা দেখতে পায়। তো আমার প্রোডাক্টটা যদি বাজারের সব জায়গায় যে কোনো দোকানে পাওয়া যায়, তাহলে রিচের মধ্যে চলে যাবে, কাস্টমার রিচের মধ্যে চলে যাবে। তখন কিন্তু সে ওটা কেনার ব্যাপারে, যেটা আগে হয়তো না থাকলে হইতোই না, এখন আসে বলে হয় হবে না, হয় হবে না, রাইট, একটা চান্স তো হলো। আর যখন থাকবে না তখন তো একেবারেই হবে না। রাইট, তাহলে একটা অপরচুনিটি সেল আমার বাড়লো। রাইট। তো এই ক্ষেত্রে আমরা যেটা মানে করি, যেটা হচ্ছে আমাদের, যেহেতু এটা এথিক্যাল কোম্পানি এবং একটা লিগ্যাসি আছে, এটা 1952 সাল থেকে এস্টাবলিশড কোম্পানি আমাদের এটা, এবং একটা দায়বদ্ধতা আছে, সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের আছে। আমরা কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করি না। আমাদের প্রত্যেকটা স্যাম্পল এভরি 15 মিনিটসের পর পর একটা স্যাম্পল টেস্ট হয়। এটা অনেকে জানেও না। আমরা একটা পদ্ধতির মাধ্যমে স্ক্র্যাপ থেকে বিলেট করি, যেটাতে একটা এলআরের একটা পদ্ধতি আছে, ল্যাডল ডিফারেন্ট ফার্নেস। এই পদ্ধতিটা আমি যদি স্কিপও করি, আপনি নিশ্চিত থাকেন প্রোডাক্ট কিন্তু পরীক্ষা পাশ করবে, মানে টেস্টগুলোতে পাশ করবে। কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন যে কোনো অবস্থাতে হবে না, প্রয়োজনে নো বিজনেস। আমার এটা আচ্ছা, কিছু কন্টিনিউশন মালিক থাকতে আছে হবে। যারা আসলে কোয়ালিটিকে অনেক বেশি আমরা কোনো কোয়ালিটিকে রকম কম্প্রোমাইজ করে না। কোনো কম্প্রোমাইজ করবো না। বাট আমার সেই জায়গাটা বিএসআরএম নিয়ে আসলে আমার কোনো ইয়ে নাই। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ জানে যে বিএসআরএম ইজ আ ভেরি কোয়ালিটি সম্পন্ন ওই যে রড বা কিছু জুতা কিনলে একসময় বাটা, বাটা, আর এখন বিএসআরএম হয়ে গেছে। বিএসআরএম। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্নটা মেবি অন্য জায়গায়। আপনি আজকে শুরুর দিকে বলছিলেন সেলসের মানুষ সব বেচতে পারে, হ্যাঁ, ডেফিনেটলি। আপনি ওনারা যেখানে ফেলে দেবেন সেখানে বিক্রি করবে। এখন অবশ্যই, অবশ্যই। ধরেন মেহেদী ভাই বিএসআরএম এ নাই, এমন একটা রড কোম্পানিতে গেছে যে কোম্পানি আসলে কোয়ালিটি ম্যাটার এই পর্যন্ত করতে পারতেছে না তারা, বা কোয়ালিটি পর্যন্ত এনশিওর করতে পারছে না। সো আপনি যদিও উত্তরটা দিয়েছেন আমাকে যে আমি সেখানে তার কাস্টমার সেগমেন্টেশনের জায়গাটা কিন্তু আসলে আমার ভিন্ন হচ্ছে। তখন আমি বিএসআরএম খেলবো একটু যারা কোয়ালিটিকে প্রেফারেন্স দিচ্ছে সবচেয়ে বেশি, তার কাছে টাকা কোনো ফ্যাক্টর না, সেই জায়গাটাকে অনেক বেশি প্রেফারেন্সটা পায়। অন দ্য আদার হ্যান্ড অন্য কোম্পানিগুলো তো বিক্রি করছে, সে হয়তো বা তার টার্গেট কাস্টমারটা একটু ভিন্ন, সেখানেই যাচ্ছে। তো সেখানে গিয়ে একটা সেলসের মানুষ যে আছে, সে কি আসলে বিএসআরএমই চলে আসার দরকার, নাকি ওই কোম্পানিতে থেকেই ভালো করা দরকার? যদি ভালো করার দরকার হয় তাহলে তার করণীয় কি? কঠিন আচ্ছা, প্রশ্ন। না, এটাকে একটু অন্যভাবে দেখি। আমি আপনাকে Sure. একটা ছোট একটা উদাহরণ দিই। রূপপুর একটা প্রজেক্ট, শিওর। পারমাণবিক বিদ্যুৎ Sure. কেন্দ্র, শুনেছেন? এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেকেই কিন্তু অ্যাড করেছে হুম। যে রূপপুর পারমাণবিক কেন্দ্র ইজ বিল্ড বাই অমুক অমুক অমুক। আপনাকে একটা একদম অ্যাকচুয়াল ফ্যাক্টটা বলছি, 1 ছটাক স্টিলও বিএসআরএম ছাড়া ওই প্রজেক্টে ব্যবহার হয় নাই, মূল প্রজেক্টে 1 ছটাকও। আচ্ছা, তাহলে কোথায় হয়েছে? তাহলে অ্যাডভার্স কীভাবে দিল? তো অ্যাড কীভাবে করলো? হয়েছে ভাই, ওই যে লেবার থাকার শেড করছে, লেবার থাকার জন্য শেড করছে না, বাইরে শেড করছে। বা ধরেন তাদের কিছু ডরমেটরি করছে না, ড্রেনেজ ওয়ার্কটা করছে না, ওখানে দিছে। এটা তো প্রজেক্টের মধ্যে ভাই, ওকে, রাইট, ঠিক না? অ্যাবসলিউটলি। ক্লেম তো করতেই পারে, হ্যাঁ, শিওর। মার্কেটিংয়ের ভাষায় এটা প্রজেক্টের মধ্যেই আছে, যে কোনোভাবে ক্লেম করতে পারে, তাই না? রাইট। এখন আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, যে আমি যদি ফর এক্সাম্পল আমি আরেকটা কোম্পানিতে কাজ করি, আমি এজ এ সেলসম্যান আমি কী করব?
সেলসম্যান প্রথমত তার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে, সে যদি ভালো কোম্পানিতে কাজ করে তার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে তার প্রোডাক্টটা, রেপুটেশন, গুডউইল, এগুলো সবগুলো তার সবচেয়ে বড় স্ট্রেংথ। তার এফোর্টটা তখন থাকে হচ্ছে লিডারশিপ ধরে রাখা। এটা বড় চ্যালেঞ্জ কিন্তু। নাম্বার ওয়ান কোম্পানিতে থাকার চ্যালেঞ্জ হচ্ছে লিডারশিপ ধরে রাখা, এক নাম্বার থাকা। রাইট। আর একেবারে আপনি যেটা বললেন যাদের একটা কোয়ালিটি কনসার্ন না, এই না সেই না, সেখানে যখন একজন কাজ করবে তারও কিন্তু কিছু গ্রামার আছে। সে কোথায় কোথায় হিট করলে তার সেলটা আসবে সে কিন্তু জানে। তাকে আমি এখান থেকে বলে দেওয়ার কিছু নাই, কারণ সেলসম্যান, আমি একটা শুরুতে মনে বলেছিলাম কিনা মনে করতে পারছি না, যে আপনি আজকে একটা সেলস কলে গেলেন ইফতি ভাই, আমি আপনাকে ইফতি ভাই বললাম যে ইফতি ভাই এই কাস্টমার কিন্তু আপনি এইভাবে বলেন না, ওই কাস্টমার কিন্তু পটে যাবে একেবারে, আপনি সেল কল মানে সেলসটা ডিল ক্লোজ করে আসতে পারবেন। ওখানে যাই দেখলেন যে আসলে আমি যেটা বলছি সিচুয়েশন ভিন্ন, আপনাকে তখন ডিফারেন্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে এবং আপনি জানেন সেটা কী করতে হবে, বিকজ ইউর সেলসম্যান, ঠিক না? তাহলে যে এই কাজটা করতেছে তারও কিছু নিজস্ব কিছু টেকনিক আছে, এবং ওই সিচুয়েশনে পড়লে আমি যদি ওখানে থাকি ওই সিচুয়েশন অনুযায়ী আমি কিন্তু অ্যাডপ্ট করে নিব, আমার কিছু স্ট্র্যাটেজি ওখানে আমি সাজাই নিব আমার মতো করে কাস্টমারকে দেওয়ার জন্য, যদিও সেটা কোয়ালিটির দিক থেকে একটু ইনফেরিয়র হবে আর এটা কোয়ালিটির দিক একটু সুপিরিয়র হবে। মেহেদী ভাই, এখানে আমার একটা প্রশ্ন, তাহলে কি আমি একজন সেলস পার্সন হিসেবে ওইখানে একটু মিথ্যার আশ্রয় নিব? না, ডেফিনেটলি নট। আমি কি তাহলে কাস্টমারকে বলবো যে আমারটার কোয়ালিটি খারাপ? আমি কোয়ালিটি খারাপ এভাবে তো বলা যাবে না, সেলসের ভাষা তো ডিফারেন্ট, আপনি জানেন। ডেফিনেটলি। সেলসের ভাষায় আপনাকে অন্যভাবে বলতে হবে। আমি এটা সেরা বলছি এটাকে, তাই না, একদম রাইট, বেস্ট কোয়ালিটি। বেস্ট কোয়ালিটি। আর একটাকে বলছি আমাদের কোয়ালিটি কিন্তু খারাপ না ভাই, রাইট, কথার মধ্যেই। আমাদের কোয়ালিটি রাইট, যেমন বাট তেমন আমার মিষ্টি। প্রাইসটা এরকম। রাইট, আপনি আপনার এই এফোর্ডে তো এটা এফোর্ড করতে পারেন, রাইট, রাইট, রাইট। ঠিক না? সঙ্গে তো করেন, আমরা কিন্তু দেখেন বাজারেও যখন যাই, একটা ইলিশ মাছ কিনবো এক্সাম্পল, সো আমার ক্যাপাসিটি আছে 700 গ্রাম ইলিশ মাছ কেনার জন্য, যে সাইজটার। আবার হয়তো বা আপনার ক্যাপাসিটি আছে এটা 1.5 কেজি ওজনেরটা কিনবেন, বিকজ এটার দাম বেশি, আপনার কাছে এটা কোনো ম্যাটার করে না। তো দুটো টেস্ট তো ডিফারেন্ট হবেই। অবশ্যই তো অবশ্যই। এখন যে হচ্ছে 700 টাকাটা কেনার বা 700 গ্রামেরটা কেনার, সে তো 700 গ্রামেরটাই কিনবে। এখন আমার দায়িত্ব হচ্ছে, যদি আমি মাছ বিক্রেতা হয়ে থাকি, যে 700 গ্রাম নেয়ার মতো তার কাছে 700 গ্রামেরটাকেই সুন্দর করে উপস্থাপন করা। ইটস আর রিয়েলি টেস্টি। এবং আপনি 700 গ্রামকে আপনি হোল ফিশ হিসাবে দিতে পারবেন, রাইট, হোল হিসেবে দিতে পারবেন। রাইট? দিস ইজ সেলসম্যানশিপ, রাইট, তাই না? আপনি বলুন যে একটা দাওয়াত দিচ্ছেন, আপনি যদি এর চেয়ে বেশি বড় দেন তাহলে বড় বাটি নিয়ে নামতে পার। গেস্ট কতজন আপনার? আপনার গেস্ট যদি একটা ছোট একটা ফ্যামিলি হয় তাহলে আপনি এটা দিয়ে সুন্দর হবে। আর যে বড় ফ্যামিলি হয় তাহলে স্যার আপনি এটা নিতে পারেন, তাই না? এটা সেলসম্যান যখন যে সিচুয়েশন, যে কাস্টমার যে লেভেলে আসছে তাকে সেভাবে কিন্তু কনভিন্স করতে হবে। তার মানে আমরা যদি এখান থেকে আমাদের দর্শকদেরকে একটা মেসেজ দিতে চাই, দেখেন আমরা অনেকে স্ট্রাগল ফেস করি যে আমি মনে হয় বিএসআর এর মতো একটা ভালো কোম্পানিতে নাই, আমি মনে হয় একটা নর্মাল কোম্পানিতে জব করছি। বেসিক্যালি তা না, আপনি যেই কোম্পানিতে কাজ করেন না কেন, প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্টের আলাদা আলাদা কাস্টমার আছে। এখন আপনার দায়িত্ব হচ্ছে সেই কাস্টমারটাকে ভালো করে আপনার প্রোডাক্টটাই সুন্দর করে পিচ করা। ভুলেও আপনি মিথ্যার আশ্রয় নেবেন না, নয় কান না, বিকজ এটা আপনাকে একবারে ডিস্ট্রয় করে দিবে। কারণ ওয়ান্স কাস্টমার বুঝে ফেললে যে আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, এবং সেটা কিন্তু খুব বাজেভাবে দেখে, এবং পরবর্তীতে এই কাস্টমার আরও অনেক ক্লায়েন্টকে নষ্ট করে। আমি রাইট? অফকোর্স আপনার রেফারেল সেলস শেষ, রেফারেল নাম্বার ওয়ান। সেলস আপনার সেলসও শেষই শেষ, এরপর রেফারেল সেলসও শেষ। রাইট। সো রেফারেল সেলস, বারবার একটা কথা বলছে মেহেদী ভাই, আরেকটা জিনিস, সেটা হচ্ছে রেফারেল সেলস। আমি একটা বই পড়েছি যেটার নাম হচ্ছে সাইকোলজি অফ সেলস, এটা ব্রায়ান ট্রেসির। সো ব্রায়ান ট্রেসির ওখানে সাইকোলজি অফ সেলসের 7টা, একটা সেলস প্রসেসের 7টা স্টেপস উনি দিয়েছেন। লাস্ট স্টেপটা বলছে রিসেল অ্যান্ড রেফারেল। রিসেল মানে হচ্ছে আমার এক্সিস্টিং কাস্টমারের কাছে আমি রিসেল করব, আর রেফারেল হচ্ছে স্যাটিসফাইড কাস্টমারের কাছ থেকে আমি নিজে কালেক্ট করব যে ভাই আপনি তো এটা নিয়ে স্যাটিসফাইড হয়েছেন, আপনার দুজন আত্মীয় স্বজন দেন তো, যাকে গিয়ে আমি আপনার কথা বলবো। যেমন ধরুন ইন্স্যুরেন্স কোম্পানি, কিন্তু ওদের 90% বিক্রি হয় রেফারেল বিক্রি থেকে। ডেফিনেটলি ডেফিনেটলি। সো এটা একটা হিউজ গেম চেঞ্জিং বিষয়, যেটা দিয়ে অনেক ভালো করার। তো আপনি যদি মিথ্যে বলেন তাহলে হবে কি, কোনোটাই পাবেন না। ওয়ান টাইম সেল করবেন, কয়দিন পরে চাকরি যাবে, ক্যারিয়ার গ্রো করবেন না। এক্স্যাক্টলি। আপনার আমি এই জায়গায় একটা হঠাৎ মনে পড়লো, আমার আর্লি ক্যারিয়ারে আমি যখন প্রথম দিকে বিভিন্ন প্রোগ্রামে গেছি, অনেকের সাথে আমার মিট হয়েছে, পরিচয় হয়েছে।
আমি তাদের নাম্বারগুলো সব নিতাম, নিয়ে সব মোবাইলে ঢুকাইতাম, মানে ফোন বুকে এখনও সব নাম্বার আছে আমার, এখানে 4000+ আমার ফোন বুকের নাম্বার আছে, বেশিরভাগ কিন্তু ক্লায়েন্টের নাম্বার। এবং আমার প্রত্যেকটা আহ, উপলক্ষে আমি কিন্তু মিস করি না তাকে উইশ করতে। ধরেন নিউ ইয়ার আমি উইশ করলাম একদম ধরে ধরে প্রত্যেকটা কাস্টমারকে, কাকে কখন কাজে লাগবে ইউ নেভার নো। এবং পার্সোনালাইজড মেসেজ পাঠানোর চেষ্টা করি, পার্সোনালাইজড মেসেজ পাঠানোর চেষ্টা করি। একটু সময় নিই, একদিনই তো সময় নিব না, বছরে একদিন দুদিন, সারা সব মিলে ধরেন 4টা 5টা অকেশনে আমি পাঠাচ্ছি, তাকে মেসেজ পাঠাচ্ছি। তো উনি যখন মেসেজটা পান যে বিএসআরএম থেকে অমুক বারবার বারবার মেসেজ পাঠাচ্ছে, ওনার যদি কখনো কিছু লাগে, উনি সবার আগে কার কথা মনে রাখবে? বেসারম কি মনে করবে? আমাকে মনে করবে, মেহেদী ভাই কি বিএসআরএমকে মনে মনে করবে? করবে ডেফিনেটলি। এরকম অনেক ঘটনা ঘটেছে। Available 2 বছর না 2.5 বছর পরে হঠাৎ একটা কল পেয়েছি, এক নাম্বার সেভ করার পরে উনি যখন ফোন করেছে আমি নাম ধরে ওনাকে বলছি যে ভাই কেমন আছেন আপনি, সে ওনার নাম মামুন ছিল, আমি নামটা বলছি না, মামুন রূপকর্তে বলছি, এ মামুন ভাই কী অবস্থা, কেমন আছেন আপনি? ইঞ্জিনিয়ার, উনি ইঞ্জিনিয়ার ছিলেন, উনি বলছেন মেহেদী ভাই আপনি আমার নাম মনে রাখছেন না? মাই গুডনেস, আমি নিজে হলে তো এরকম বলতাম ভাই। আমার তারপরে উনি ফিডব্যাকটা তাই বলতেছে আসতো। আসলে আমার একজন ক্লায়েন্টের, উনি একজন ইঞ্জিনিয়ার, প্র্যাকটিসিং ইঞ্জিনিয়ার আর কি, আমার কিছু ক্লায়েন্টের কিছু আপনাদের স্টিল প্রয়োজন হবে, ওখানকার সেলস পার্সন কে? আমি তখন সেলস পার্সনকে বলছি ভাই আপনি রাখেন, আমার সেলস পার্সন আপনাকে ফোন করে, আপনি ফোন করতে হবে না। আমার সেলস পার্সনকে নাম্বারটা দিলাম যে এখনই ফোন করো, ফোন করে কানেক্ট হয়েছে। তাহলে এইটা আমাদের ছেলেদেরকে আজকেও আমি বলতেছিলাম যে সবাই মিলে আমরা, তুমি যদি এই কাজটা করো, কন্টিনিউয়াসলি করো, তো কাস্টমারের যে বন্ডিং বা রিলেশন বা কমিউনিকেশন, এটা সবসময় অটুট থাকবে। আমি জাস্ট কিছুদিন আগে, আমি কাস্টমারের নাম বলছি না, উনি অনেক বড় কন্ট্রাক্টর বাংলাদেশে, এই লাইনে অনেক এক্সপার্ট, অনেক দিন যাবৎ কাজ করছেন, সুনামের সহিত কাজ করছেন। ওনার সাথে আমার 16 না 17 সালে পরিচয় হয়, এবং একটা সময় আমার সাথে কানেকশন ছিল, মাঝখানে অনেক দিন হারিয়ে গেছেন উনি, মানে খোঁজখবর পাচ্ছিলেন না, বা আমার কিন্তু এখান থেকে কন্টিনিউয়াস মেসেজগুলো আছে, আমি এখনও যদি আপনি দেখাতে পারবো যে ওনার সাথে আমার কানেকশন আমি কিন্তু দিয়ে যাচ্ছি কন্টিনিউয়াস বছরকে বছর। এই সেদিন মাসখানেক আগে উনি আমাকে ফোন করছে যে ভাই আমি একটা বড় প্রজেক্ট নিছি, একটু আপনার টিমকে বলেন একটা ভালো একটা কম্পিটিটিভ প্রাইস দিতে, আজকে সেলসটা বুক হয়েছে আজকে। আজ কোন সাল এটা? 25 সাল। সে 16-17 সালের কাস্টমার, চিন্তা করা যায়। কিন্তু রিলেশনটা রয়ে গেছে, আমার মাধ্যমে সেলটা আমার টিম পেয়েছে, আমার রাইট। টিম থেকে তো আমি পাই নর্মালি আলটিমেটলি তাই তো, কারণ আপনার টিম পাওয়া আপনি তো একই কথা। একই কথা। তো রাইট। আমার কাছ থেকে আমার টিমকে আমি দিয়েছি, রিলেশনটা রেখেছি সেজন্য। তো এটা আসলে আমাদের যারা সেলসে কাজ করে, আমার মনে হয় সবাই আমরা এটা করি, করি না তা না, তবে এটা আমি একটু রিলিজিয়াসলি মেনটেন করার চেষ্টা করি। ভেরি গুড, ভেরি গুড। মেহেদী ভাই, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি অনেকগুলো বিষয়কে কভার করেছেন। আই বিলিভ আমরা যারা রড সেক্টর আছি বা স্টিল সেক্টরে আছি তাদেরকে এটা অনেক সমৃদ্ধ করবে। এর বাইরেও যে কোনো সেক্টরের মানুষকে, কারণ এখানে এতগুলো আলোচনা হয়েছে স্পেশালি যারা পিওর সেলসে কাজ করে, প্রসেস সম্পর্কিত বিষয়ে, সেলসের লিডার্স যারা সেই সংক্রান্ত বিষয়ে অনেকগুলো পার্ট টাচ হয়েছে। আই বিলিভ আজকের এপিসোডটা অনেক অনেক মানুষ উপকৃত হবে আর কি। সো সর্বশেষ যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আর কি, ওভারঅল মিলে। আহ, আহ, দর্শক বলতে যারা আসলে বেশিরভাগ সেলস প্রফেশনে আছে বা আসতে চায়, আমি তাদের উদ্দেশ্যে বরঞ্চ বলি, সেলস প্রফেশনে যারা আসতে চায় আসলে তাদের বেশি বেশি আসা উচিত, কারণ শেখার সবচেয়ে বড় জায়গা হচ্ছে মাঠ। এই জায়গায় যারা একবার শিখতে পারবে এবং একটু মানে সার্ভাইভ করে ফেলতে পারবে, তারা কিন্তু তাদের হাতে কিন্তু লম্বা ক্যারিয়ার আছে এবং ফাস্টেস্ট ক্যারিয়ার আছে। ফাস্টেস্ট ক্যারিয়ার। ফাস্টেস্ট ক্যারিয়ার, সেলসে ক্যারিয়ার অন্য যে কোনো প্রফেশন থেকে কিন্তু ফাস্ট, ক্যারিয়ার খুব দ্রুত আগায়। আর সেলসম্যানদের কিন্তু সহজে জবের অভাব হয় না, ভালো করলে তাকে নিবেই, মানে জব সিকিউরিটির জব বিষয়ে চিন্তা সিকিউরিটি করতে হয় না চিন্তা তার। করতে হয় না। আপনি যখন ভালো কাজ করছেন, আপনার সুবাস চারিদিকে ছড়াবে, আপনার তখন অনেকে অনেক টেনশনে পড়ে যায়, আচ্ছা এই জবে পরে কী হবে, আমার জব চলে। সেলসম্যানদের এটা নিয়ে খুব বেশি টেনশন করতে হয় না আসলে, সে যদি আসলে ভালো কাজ করে তার জবের কোনো অভাব নেই, আর লেগে থাকতে হবে আসলে। আর শুরুতে আমি একটা কথা বলছিলাম যে কনফিডেন্ট থাকতে হবে অলওয়েজ। আর যারা এই প্রফেশনে আসতে চায়, আমি আসলে তো প্রচুর ইন্টারভিউ করেছি লাইফে, আমি দেখেছি অনেকের কনফিডেন্সের রেজাল্ট খুব ভালো, কিন্তু বলতে পারছে না, ইন্ডাস্ট্রি এবং একাডেমিক একটা গ্যাপ আছে। মেহেদী ভাই, ইন্ডাস্ট্রি এবং একাডেমিক গ্যাপের জন্য কি যারা নতুন আসতে চায় তারা কি স্টুডেন্ট অবস্থায় মানে কোনো ইনস্টিটিউটের সাথে
পার্ট টাইম অর শিখতে পারে ইন্টার্নশিপ এরকম কিছু কি আপনি রেফার আমি করছেন? আমি আমি দুটো বিষয় বলবো এখানে। এক হচ্ছে এটা আসলে প্রথমত ইউনিভার্সিটিগুলোর একটা দায় আছে এই জায়গাটাতে। আমি অনেক ইউনিভার্সিটিতে ব্যক্তিগতভাবে গিয়েছি, বিভিন্ন সময়ে স্পিচ দিয়েছি তাদের বিভিন্ন এতে ক্লাবে টাবে ধরবা, তাদের কিছু ছোটো ছোটো সেশন আমি করিয়েছি। ওখানে আমি বলেছি ডিন কিংবা ভিসি যাদের সাথে মিট করেছি তাদেরকে বলেছি আপনারা আসলে এই ইন্ডাস্ট্রি এবং একাডেমিক গ্যাপগুলো আপনারা কমানোর ব্যবস্থা করেন। একটা ছেলেকে যখন আপনি রিলিজ দিচ্ছেন, সার্টিফিকেট দিয়েছেন, চলে যেতে বলছেন শেষ করে, তার আগে দরকারে 2-3 মাসের একটা কোর্স ডিজাইন করেন যেখানে শুধুমাত্র কোনো প্রফেসর সাহেব না, ইন্ডাস্ট্রি আসবে। কোনো প্রফেসর স্যার আসবে না, এখানে শুধু ইন্ডাস্ট্রির এক্সপার্টরাই আসবে। তাদেরকে আপনারা নিয়ে আসেন, তাদেরকে দিয়ে গ্রুম আপ করান, মেন্টরশিপ করেন। এদেরকে তখন যখনই তারা ইন্ডাস্ট্রিতে মানে জবে এসে যাবে, তখন তারা অনেক ম্যাচিউর্ড হিসেবে আসবে। হুট করে এসে আকাশ থেকে বললাম এরকম হবে না। তো এই জায়গায় আমাদের আসলে অনেক কাজ করার আছে, দুই পক্ষেরই কাজ করার আছে। এক হচ্ছে যারা একাডেমিশিয়ান আছেন তারা, মানে ইউনিভার্সিটির কথা বলছি। আরেকটা হচ্ছে যিনি ক্যান্ডিডেট, তার দায়ও কিন্তু অনেক বেশি। আমি টাইম স্পেন্ড করছি কিন্তু সোশ্যাল মিডিয়াতে, কিন্তু খারাপ বলছি না এটাকে, তো রাইট জায়গায় টাইম স্পেন্ড করছি কিনা, আমি কি নিজেকে ডেভেলপ করার জন্য কাজগুলো করছি কিনা, আমি কি ইন্ডাস্ট্রির যারা এক্সপার্ট আছে তাদের সাথে কি আমি রিলেশনশিপ ডেভেলপ করছি কিনা, তাদের থেকে মেন্টরিং নিচ্ছি কিনা। আহ, এই জায়গায় যদি ছেলেপেলেরা কাজ করে, আপনি দেখবেন অনেক ব্রাইট পিপল আছে, অনেক ব্রাইট ছেলেপেলে আছে। এদের আমাদের সময়ে যে রিসোর্সগুলো ছিল না, এদের কাছে এখন অ্যাভেলেবেল রিসোর্সেস। এদের থিঙ্কিং লেভেল অনেক হাই, শুধু একটা সুযোগের অভাবে তারা এক্সপ্লোর করতে পারছে না। তাদের গাইড করার জায়গাটা আমাদের দায় আছে, ইউনিভার্সিটির দায় অনেক বেশি আমি মনে করি এই জায়গাটাতে। রাইট মেহেদী ভাই, তাহলে আমরা আলটিমেটলি ইউনিভার্সিটিকেও একটা মেসেজ আসলে দিলাম যে ওনারা কীভাবে এটাকে আরও আমাদের ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করতে পারে। মেহেদী ভাই, থ্যাংক ইউ সো মাচ আমাদের এই সেলস পডকাস্ট দ্য সেলস লিডারশিপ শোতে আপনার সময় দেওয়ার জন্য। আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তার মধ্যেও সময় দিয়েছেন। উই আর রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু ইউ। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, এতক্ষণ ধরেই দেখেছেন, আজকের পডকাস্টটা খুব অসাধারণ হয়েছে। এবং আপনারা যারা দেখবেন, আমার অনুরোধ থাকবে কমপক্ষে 5 বার দেখবেন। কেন? এই পডকাস্টটা আপনার জন্য একটা গেম চেঞ্জিং হতে পারে। সেলসে যারা আছেন তারা ম্যান্ডেটরিলি দেখবেন, সেলসের লিডার্স যারা আছেন তারা দেখবেন, এবং যারা মালিক পক্ষ আছেন বা টপ টায়ারে আছেন, আপনারা এই লিঙ্কটা আপনাদের টিমকে শেয়ার করেন। এবং শুধু শেয়ার করেই ক্ষান্ত থাকেন না, ওনাদের কাছ থেকে একটা সামারি ফিডব্যাক নিয়েন তো, যে আচ্ছা আপনি এটা দেখে কী শিখলেন, আমাকে একটু সামারি লিখে জানান। এটাও কিন্তু একটা ট্রেনিংয়ের পার্ট, কারণ এখানে এতগুলো কথা হয়েছে যেটা কিন্তু আপনাকে অন্য লেভেলের আপনার কলিগরা যদি শিখে সমৃদ্ধ করবে আপনাকেই। সো আমাদের এই ভিডিওটা কোনো প্রকার কপিরাইট ইস্যু থাকছে না, সুতরাং আপনি চাইলে এটাকে ডাউনলোড করেও আপনার মতো করে এটাকে পাবলিশ করতে পারেন, কোনো ফ্যাক্টর নাই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো অতিথিদেরকে নিয়ে। যদি আপনার কোনো পছন্দের অতিথিকে আনতে চান, কোন সেক্টর আনতে চান, আমাদেরকে ইনবক্স করতে পারেন ওনার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সহ। আমরা চেষ্টা করব তাদেরকে কানেক্ট করতে এবং তাদের কাছ থেকে শুনবো নতুন নতুন সেলসের গল্প। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।